হ্যালো অ্যান্ড ওয়েলকাম রিয়ান সবাইকে আরে সেটা তো শুরুতেই সবাই চলে আসছে, দেখেই ভালো লাগলো। ওয়েলকাম জানানোর আগেই সবাই উপস্থিত, ভেরি গুড, ফাইন। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরাও ভালো আছো, রাইট? তো আজকে আমরা ভেক্টরের 10 নাম্বার লেকচারটা করব। আমরা এর আগের দিনও ভেক্টরের 10 নাম্বার লেকচারটাই শুরু করি। সো গতদিন আমরা খুব অল্প একটা অংশ পড়ি, জাস্ট একটা ছোট্ট অংশ পড়ি এবং ভেক্টরের গুণন শুরু হওয়ার আগে শেষ হয়। সো দ্যাটস ওয়াই ওইটা ইন্ডিভিজুয়ালি একটা লেকচার না, ওইটা এবং এইটা আজকেরটা মিলে একটা লেকচার হবে, ঠিক আছে? ভাই আপনাকে খুব মিস করছি, রোদ্দুর ক্যানভাস বলছো, আই মিস ইউ টু। মিস এত করো না আর কি, পড়ালেখা করো, আমাকে মিস না করে পড়ালেখা করো বেশি করে, ঠিক আছে? ফাইন। আমিও তোমাদেরকে খুব মিস করি, কিন্তু এই মিস করার মেইন কারণটা হচ্ছে পড়া, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পড়া, ঠিক আছে? পড়তে হবে, ভালো করে পড়ে নিজেদের ক্যারিয়ারটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে, দ্যাটস দ্য ডিল। ওকে, ফাইন। সো আজকে সবাই শুরু থেকেই চলে আসছো, ভালো লাগছে, ভালো লাগছে। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আশা করছি তোমরাও ডেফিনেটলি ভালো আছো, তাই না? তো আমরা আজকে ভেক্টরের 10 নাম্বার লেকচারটি করব। সো ভেক্টরের এই মধ্যে 9টা লেকচার হয়ে গেছে। সো আশা করা যায় আজকের ভেক্টরের স্কেলার, আজকে ভেক্টরের গুণন যখন আমরা পড়ে ফেলবো, এরপরে ভেক্টরের গুণন পড়ার পরে বেসিকলি আর একটা বড় টপিক থাকে, সেটা হচ্ছে গিয়া ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস, যেটা বোঝা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ হচ্ছে ক্যালকুলাস যেটা ম্যাথমেটিক্সের একটা ভাস্ট পার্ট, যেটা ম্যাথমেটিক্সে 2-3 মাস ধরে পড়ানো হবে, বাট ফিজিক্সে সেটা শুরুতেই আছে। তো ওইটা আমি ওভাবে করেই তোমাদের মেনটেন করে পড়িয়ে দিব, যেটা প্রথমে একটু ঝামেলা যাবে, কিন্তু যখন তুমি ম্যাথমেটিক্সে আগাবা তখন আবার যখন এইখানে এসে এই ভিডিওটা দেখবা, মানে এর পরের যে অংশটা, তখন সেটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে, কিন্তু আমরা পড়ে রাখবো। সো দ্যাটস দ্য থিং। সো এটা আমরা নিশ্চয়ই সবাই বুঝছি। সো গেল একটা ব্যাপার, এবার আসো, সেটা হচ্ছে এখন কিন্তু তোমাদের আর আহ, মানে রিল্যাক্স থাকার সময়টা নাই, আর রিল্যাক্স থাকার সময় নাই, তোমাদেরকে বলে দেওয়া ভালো, আর রিল্যাক্স থাকার সময় নাই। তোমাদের রেজাল্ট হয়ে যাবে কিছুদিনের মধ্যে, 20 তারিখে তো রেজাল্ট দিয়ে দেওয়ারই কথা ছিল, সেই 20 তারিখে রেজাল্ট পিছিয়ে দিয়েছে। সো আশা করা যায় অল্প কয়েকদিনের মধ্যে তোমাদের রেজাল্ট হয়ে যাবে। তো রেজাল্ট হয়ে যাওয়ার পরে কিছু ঘটনা খুব দ্রুত ঘটে যাবে, রেজাল্ট হয়ে যাওয়া মাত্রই বেশ কতগুলি ঘটনা ধুপধাপ ঘটবে। তার মধ্যে একটা হলো যে রেজাল্ট হওয়া মাত্রই দেখবা প্রথমেই রেজাল্ট নিয়ে একটা আলোচনা, রেজাল্ট নিয়ে আলোচনা বলতে কারো মন ভালো কারো মন খারাপ, ধুকধুক লুব্ধক, তাই না? হৃৎপিণ্ডের কম্পন। এই যে এসএসসির রেজাল্ট, প্রথম বড় পাবলিক পরীক্ষার রেজাল্ট, একটা লুব্ধক তো তোমাদের এখনই কাজ করা উচিত, তাই না? আমার তো কাজ করছিল, কেমন যেন একটা কি বলে ইয়োলো কাইন্ড অফ ফিলিং কাজ করছিল। মানে সবাই এসএসসিতে এক্সপেক্ট করে দ্য বেস্ট রেজাল্ট, গোল্ডেন এ প্লাস, গোল্ডেন এ প্লাস উইথ সাফিসিয়েন্ট নাম্বার, এটা আমরা সবাই এক্সপেক্ট করি। এবং মোরললেস 80% স্টুডেন্টের এরকম প্রিপারেশন থাকে যে প্লাস পাবে। তো বোর্ড পরীক্ষাতে অনেক কিছু আনসার্টেন হতে পারে, অনেক কিছু আনসার্টেন হয়, বিশাল বড় পরীক্ষা তো, বাংলাদেশের সকল স্টুডেন্টরা অ্যাটেন্ড করে। তো তো দেখা যায় কোন টিচার কীরকম নাম্বার দিয়ে দিবেন, ইউ নেভার নো। বাংলা ইংলিশ এই সাবজেক্টগুলো যে আছে, এই সাবজেক্টগুলোতে আরও একটা বড় প্রবলেম হচ্ছে গিয়া এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে, যে এক একজন টিচার এক এক রকম নাম্বারিং করে থাকেন। সো কেউ একটু নাম্বার বেশি দিতে পছন্দ করে, কেউ আবার একটু কৃপণ নাম্বার কম দেয়। সো এইটার কারণে একটা ভাস্ট ডিফারেন্স এসে যাওয়ারও চান্সেস থাকে। সো এরকম নানা রকম ঘটনার ভিতর দিয়ে তোমাদেরকে যেতে হবে এবং ফাইনালি রেজাল্টটা দিয়ে দিবে। সো রেজাল্টটা পাওয়ার পরে এটা শিওর 80% স্টুডেন্ট এ প্লাস আশা করতে পারে, বাট দেখা যাবে তার 10% বা মেজরিটি পার্সেন্টই এক্সপেক্টেড রেজাল্টটা পেয়ে যাবে। বাট কিছু কিছু স্টুডেন্টের মন ভাঙবে, তাই না? রেজাল্টটা আশানুরূপ হবে না, এরপর তারা কান্নাকাটি করবে, এরপর তারা কান্নাকাটি করে অনেক হতাশ হবে, এরপর মেসেজ করবে,
এরপর করবে মেসেজ, মেসেজ করে ভাইয়া আমার রেজাল্ট খারাপ হয়েছে, এখন আমি কি করব, এরকম কিছু মেসেজ আমি পাবো, প্রত্যেক বছর পাই। আমি এই মেসেজগুলো দেখি না, আমি এই মেসেজগুলো দেখলেও দেখি, এই মেসেজগুলো দেখে আমি রিপ্লাই করি না। তো এই কথাটা শোনার পরে তোমাদের আরো খারাপ লাগবে, ভাই এটা আপনি কি বললেন, রেজাল্ট একটু খারাপ হলে আপনাকে মেসেজ করলাম যে আমার মন খারাপ, ভাইয়া কিছু বললে হয়তো বা আমি সান্ত্বনা পাবো, আপনি সেটা রিপ্লাই করেন না। না, আমি সেটা রিপ্লাই করি না। আগে একটা সময় যখন বাচ্চা ছিলাম করতাম, এখন করি না। কেন করি না? কারণ দেখো, ওইটা আমি এইটা মনে করি এসএসসির রেজাল্ট খারাপ হওয়া কোনো ম্যাটারই না। দ্যাটস দ্য ট্রুথ। এসএসসির রেজাল্ট খারাপ হওয়া সাময়িকের ম্যাটার হবে, কলেজে ভর্তির জন্য একটা ইস্যু হবে, টুকটাক দু একটা ঘটনার জন্য ইস্যু হবে, বাট আলটিমেটলি তোমার 2 বছর চলে গেলে তুমি যখন অ্যাডমিশনে যাবা বা তারপরে আরও আফটার লাইফে তো আসলে ম্যাটার করেই না। শুধু বলার জন্য আরে আমি গোল্ডেনে প্লাস, আদারওয়াইজ ম্যাটার করে না। কিন্তু ওই মুহূর্তের শোকটা তোমার অনেক বড় মনে হবে, বাট এই ছোট ছোট শোকে যদি তুমি নিজেই সেই শোকটাকে গিলে ফেলে হজম করে সামনে আগানোর মতো ক্ষমতা অর্জন না করো, সেক্ষেত্রে বরঞ্চ তুমি সামনে গিয়ে আরো বড় বড় আঘাতে ভেঙে পড়বে। তো আমি মনে করি একলা বেঁচে থাকার যে ব্যাপারটা, একলা নিজেকে স্ট্রংলি সামনে নিয়ে যাওয়ার যে সেন্সটা, এইটা এখান থেকে গড়ে ওঠে। তো এইখানে ক্ষুদ্র ক্ষুদ্র মোটিভেশন, যেটাকে আমরা সবাই এন্টারটেইনমেন্ট হিসেবে নিয়ে নিই, দরকার নাই। ঠিক আছে? সো যার যে রেজাল্টই হবে, যা হবে চলবে, ভালো হবে, এটা মেনে নিতে হবে। আমি এটা স্ট্রংলি বিলিভ করি, নট দ্যাট আই এম সেইং আমি বলার জন্য বলে দিছি, এটা কখনোই না, এইটাই আমি এখন বিশ্বাস করি। ঠিক আছে, ফাইন। তো গেল এটা। এরপর এরপর কি হবে? রেজাল্ট শেষ হবে, এরপর কলেজ ভর্তির একটা কর্মযোগ্য চলে আসবে। ওইখানে হবে আরও এক খেলাধুলা, এই করলে কি হয়, ওই করলে কি হয়, নানা রকম জ্ঞান বুদ্ধির ভিতর দিয়ে তোমরা যাবা, তাই না? আমি বলেছিলাম যে কলেজ ভর্তি নিয়ে আমরা কাজ করব, মানে কোনো কিছু এক্সাজারেট করে পেঁচায়া টেচায়া একটা বিশাল কিছু বানায় দেখানোর চেষ্টা তো করব না। ওইখানে সিম্পলি আমরা 2-1টি সেশন নিব, যেটা আমাদের হচ্ছে একটা প্রাইভেট গ্রুপ আছে, তোমরা ওখানে হয়তো ওয়েবসাইটের মাধ্যমে যুক্ত হইছো, ওই জায়গাতেই গুছায় আমার কি এক্সপেরিয়েন্স ছিল, কতটুকু করা উচিত আর কতটুকু করার দরকার নাই অত বেশি, সেগুলো দেখায় দেওয়া হবে। এরপরে কলেজে একদল চান্স পেয়ে যাবে, আর একদল চান্স পাবে না। যারা চান্স পাবে না এই সংখ্যাটাই অনেক বড় হবে, এখানে 95% হবে এরকম, 5% হবে যারা কলেজে চান্স পেয়ে যাবে। তো ওইখানেও আলোচনা হবে, এবং এই সব ঘটনা ঘটে যাবে 1 মাসের মধ্যে, এবং এরপরেই তুমি দেখবা কলেজে ধুপধাপ সারা বাংলাদেশে একই সঙ্গে ক্লাস শুরু হয়ে যাবে। আর যাওয়ার সঙ্গে সঙ্গে টিচার ভেক্টর, সঙ্গে সঙ্গে টিচার কিসের কি, তাদের কাছে তোমরা হবা দ্য নেক্সট ব্যাচ, আর একটা নতুন ব্যাচ। এমন কিছু না, প্রত্যেক বছরই ব্যাচ আছে, প্রত্যেক বছরই টিচাররা পড়ায় দেয় এবং পড়ালেখা শেষ হয়ে যায়। কলেজে সিলেবাস কতদূর কি শেষ করবে সেটা নিয়ে কমেন্টে আমি যাব না, তবে এতটুকু বলতে পারি যে ওই মুহূর্তে আমাদের এই ভেক্টর ক্লাসগুলো তোমাকে কমফোর্ট দেবে। যে প্রথম দিনই যাই আসে না, যায় আগলা বাগলা লাগতেছে যে কি রে ভাই, কিছুই বুঝি না তো, মানে একটা নতুন জিনিসের সঙ্গে সবসময় অভ্যস্ত না থাকলে এরকমই হয়। তো সেই অনুভূতিটা থাকবে না তখন যদি আমরা এই ক্লাসগুলো করি। তো গেল এটা। এর পাশাপাশি পড়ালেখায় একবার যারা এই ভেক্টর ক্লাসগুলো রেগুলার করতেছে, শুধু ভেক্টর না, যে কোনো সাবজেক্টের যে কোনো একটা চ্যাপ্টারও যদি পড়ে, আমি বলতেছি না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সমান তাহলে সব পারতে হবে, এই মুহূর্তে যারা একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার হতে পারে সেটা ফিজিক্সের, আমার সঙ্গে এই ভেক্টর এর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে, তারা ইন্টারমিডিয়েটে পড়ার সঙ্গে পরিচিত হয়ে গেছে। এই পরিচিত হয়ে যাওয়া ব্যাপারটা যে কতখানি অ্যাডভান্টেজ, সেটা যে কতখানি অ্যাডভান্টেজ আমি সেটা বলে বুঝাতে পারবো না, কারণ সেটা বললে তোমরা এই মুহূর্তে বুঝবা না। সেইটা তোমাকে কতটুকু চার্জ করে রাখবে সেটা তুমি ওই কলেজে যায় ভালো করবা, আগায়ও থাকবা বরাবরের মতো, এই ফ্লোতেই সামনে আগাবা, তুমি ধরতে পারবা না হোয়াট ওয়াজ দ্য রিজন। তো সবসময় এই মেথডটা মাথায় রাখতে হবে, কখনো কখনো আমাদের নিজের সর্বোচ্চ ভালোটা আমরা নিজেরা বুঝি না। এই নেচার, এই প্রকৃতি, এই ক্রিয়েটর আমাদেরকে কোনো না কোনোভাবে ভালোর দিকে নিয়ে আসে। যদি তুমি পজিটিভ কোনো মানুষ হও, তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করবে এই দুনিয়াতে, তুমি জিতবা প্রত্যেকবার, তোমার জন্য অবশ্যই একটা প্রোটেকশন থাকবে যেটা তোমাকে সবসময় ভালোর দিকে রাখে। সো অনেকগুলো কথা বলে ফেলছি, তাই না? ফাইন, ওকে ভাইয়া, এই ইন্টারে উঠে পড়ার সময় কি কোনো রুটিন ফলো করে পড়বো নাকি নিজের ইচ্ছা অনুযায়ী? এই যে রোদ্দুর ক্যানভাস, রুটিন ফলো করা খুব ভালো লাইফে। রুটিন কোন সব ব্যাপারে ফলো করা ভালো বলো তো?
পড়ালেখার ব্যাপারে রুটিন ফলো করা কোনোদিনই ভালো কিছু না। আমি বলে দিলাম এই কথা, আমি এটাই মানি, পড়ালেখার ক্ষেত্রে রুটিন ফলো করা কোনোদিনই ভালো কিছু না। রুটিন কেমনে ফলো করতে হয়? লাইফস্টাইলে, যে সকালে আমি এই সময় ঘুম থেকে উঠবো, রাতে আমি এই সময় ঘুমাবো, দিনের এই সময়গুলোতে আমি খাবার খাবো, এই সময় আমি নামাজ পড়বো, এইগুলো সব রুটিন মাফিক হবে। কিন্তু পড়ালেখাটাই শুধুমাত্র রুটিন মাফিক হবে না। পড়ালেখাটা জঘন্য রকমভাবে সারাদিন 24 ঘন্টা নানা রকমভাবে নানা দিন নানাভাবে হইতে থাকবে। ব্যাপারটা এরকম, দেখো আমরা কিছুদিন আগে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখলাম। স্ট্র্যাটেজি অনেক প্ল্যান করে, তাই না? কোচ টোচ এরা মিলে অনেক প্ল্যান করে, আমরা এইভাবে খেলবো, ওকে এমনি আটকায় রাখবো, এরপরে হ্যান করবো ত্যান করবো। মাঠে যখন বল গড়ায় তখন কি করব না করব ওই রুটিনে কেমনে কারে বল ওইগুলি চলে না। ওটা রিয়েল টাইমে প্রেজেন্স অফ দ্য মাইন্ড ডিসিশন নিতে হয়। সো এসএসসি পর্যন্ত পড়ালেখা একটা জগৎ, এইচএসসিতে এসে একটু দ্রুতই সিলেবাসটা ড্রিম করে বড় হয়ে যায়, ধুপ করে অনেক বড় একটা সিলেবাসের মধ্যে এসে পড়ে বলবো। তো এমন একটা অবস্থা যে তুমি তোমার সর্বোচ্চ এফোর্ট দিয়েও সবগুলো সাবজেক্টে সমান পারদর্শী হইতে পারবা না, পারবা না, পারবা না। ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি পারো, ফিজিক্স ম্যাথ পারো তো কেমিস্ট্রি পারো না, কেমিস্ট্রি পারো তো ফিজিক্স ম্যাথ পারো না। আবার দেখবা ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি পারো তো বায়োলজি ধরোই না। আবার কিছুটা বায়োলজি ব্যালেন্স করলে বাংলা ইংলিশ ছিল ইন্টারমিডিয়েট ভাইয়া জানিই না। এটা আসছি হচ্ছে তোমার ওই কি বলে ওই এসএসসি পরীক্ষার আগে, এইচএসসি পরীক্ষার আগে, টেস্ট পরীক্ষার পরে মনে করেন বাংলা ইংলিশ একটু পড়া লাগে। 2 বছরে তো আমি 1.5 বছরে কিছুই পড়ি না বাংলা ইংলিশ। এটা হতে যাচ্ছে, তুমি সব সাবজেক্ট সমান পারদর্শী হতে পারবা না। তার কারণ কি? কারণ যতটুকু সময় আছে অতটুকু সময় সাফিসিয়েন্ট না। ওই সময় দিয়ে এত কিছু কন্ট্রোল করা এত দ্রুত পারা যায় না। তো তুমি পারবে না। তো তুমি যেটা পারবে না সেটা তুমি যখন আগে থেকে জানো তখন তুমি হতাশ হবা না যে এইটাই সবার সিনারিও, এই ঘটনাই ঘটে। তুমি আমার কাছে যখন রোদ্দুর ক্যানভাস রুটিন জানতে চাও তখন আমি বলবো তোমার লাইফস্টাইল বানায় নাও, এটা রুটিন না, লাইফস্টাইল, এটাই জীবনের অংশ বানিয়ে নাও। পড়ালেখা করতে থাকবা। এখন আমার কথা বললে আমি কি করতাম, কলেজে যাইতাম এভরিডে, এভরিডে কলেজে যাইতাম। 100% অ্যাটেন্ডেন্স আছে আমার নর্ডম কলেজে, 100% অ্যাটেন্ডেন্স আছে আমার নর্ডম কলেজে। নট আ সিঙ্গেল ক্লাস আমি কখনো মিস দিছি নর্ডম ক্লাসে। একটা ক্লাসের টিচারও যদি 1 মিনিট পরে আসে, আমি কোনোদিন 1 মিনিট পরে ক্লাসে যাই নাই। তো যাই হোক, ওইটা আলাদা কথা। রেগুলার কলেজ করতাম, বাসায় আসতাম, এসে নিজের রুমের মধ্যে গৃহবন্দী, একটাই কাজ পড়া, নাইলে ঘুমায় থাকা, মানে শুয়ে থাকা, রেস্ট নেওয়া। কজ এইটা তোমরা জানবা, পড়ার সঙ্গে ব্রেনকে রিল্যাক্স করা, দোজ আর কমপ্লিমেন্টারি, একটা আর একটার পরিপূরক। তো পড়তেছি, পড়তে পড়তে অনেকটা সময় পরে মনে হচ্ছে মাথায় আর ঢুকতেছে না, ঘুমায় যাচ্ছি, শুয়ে পড়তেছি। আবার উঠে নামাজ পড়তেছি, পড়তেছি, খাইতেছি, রুমে আসতেছি, পড়তেছি। আমার কাজই রুম থেকে বেরোয় খাওয়া দাওয়া করে এসে রুমের মধ্যে হয় ঘুমাচ্ছি নয় পড়তেছি। মাল্টিমিডিয়া ফোন ইউজ করতাম না। মাল্টিমিডিয়া ফোন বলতে এখন তোমরা বলো স্মার্টফোন, আমাদের যুগে স্মার্টফোন ছিল না, ছিল মাল্টিমিডিয়া ফোন, যেগুলোতে গান শোনা যায়, অনেক কিছু আর কি, যাই হোক, ভিডিও দেখা যায়, এমনি আদার থিংস। সো ওইগুলা ইউজ করতাম না। একটা জাস্ট মনোফোনিক ফোন আছে না, নাম্বারে ফোন দেওয়া যায়, ওইটা কাজের জন্য, বন্ধুরে ফোন দিয়া দোস্ত এটা কি কতদূর কি, আচ্ছা ঠিক আছে বুঝছি রাখ। এমনও না ফোনে অনেক ক্রেডিট ছিল কারো ফোন দিয়ে অনেক নষ্ট করার মতো, ছিল না। ওই 2-3 টাকাই থাকতো ফোনে, ওইটা দিয়ে বন্ধুরে জাস্ট 30 সেকেন্ড, দোস্ত এটা কি ওই জায়গাতে পড়তে বলছে, হ্যাঁ হ্যাঁ তারা দেখতেছি, দ্যাটস ইট। সো এখন দ্য মেজর প্রবলেম ইজ, দ্য মেজর প্রবলেম, এই পুরাই দুনিয়ায় বর্তমানে সব থেকে বড় প্রবলেম হচ্ছে স্মার্টফোন। ভাই সর্বনাশটা যা করছে না স্মার্টফোন, যা না তা অবস্থা লাইফের। আনন্দের অনুভূতি কি, সেই অনুভূতি নেওয়ার অভ্যাসটাই নষ্ট হয়ে গেছে যাদের আগে ছিল। আর তোমাদের তো গড়েই ওঠে নাই। ইটস অল অ্যাবাউট স্মার্টফোন। আর সব থেকে বড় অ্যাডিকশনও বটে এটা। তো সেটার থেকে আসলে দূরে না থাকলে পড়ালেখা থেকে তুমি অনেক দূরে থাকবা। সেটা থেকে দূরে না থাকলে পড়ালেখা থেকে তুমি অনেক দূরে থাকবা। আমরা লাকি আমাদের জেনারেশন যে আমরা ওই যুগের আগের থেকে আমাদের অভ্যাস গড়ে উঠছে। এখন স্মার্টফোন এসে সেটারে হ্যান্ডেল করা ডিফিকাল্ট, এই এডিকশন। আর তোমরা যারা এটার সঙ্গে বড় হয়েছো তারা আসলে কেমনে, ওই যে আছে না, জলের মাছ কিভাবে জল ছাড়া বেঁচে থাকতে পারে। তো তোমাদের জন্য ব্যাপারটা অনেকটা এরকম হয়ে দাঁড়ায় যায়। তো এই যে ক্লাসটা, এটাও তো এখানে মেজরিটি স্টুডেন্ট স্মার্টফোনে করতেছো। তোমরা বলতে পারবা যে ভাই স্মার্টফোন বাদ দিয়ে কিভাবে হবে, আমি তো ক্লাসই করি স্মার্টফোনে। হ্যাঁ, এটার ভালো দিক এটা যে তুমি ক্লাসগুলো করতে পারো, যেটা হয়তো বা আমরা পারতাম না, সেটা গেল একটা। কিন্তু খারাপ দিক এটা, তুমি খালি ক্লাস করো না, ক্লাসের পরে তুমি আর পড়োই না, স্মার্টফোনে জীবনযাপন করে ফেলো, তাই না? তো ওইখানে তোমাকে ব্যালেন্স বিটুইন ইট কন্ট্রোল করতে হবে। নামাজ নামাজ পড়ো, যাতে করে এই অভ্যাসগুলো থেকে বেরোয় আসতে পারো। ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করো, যাতে করে স্মার্টফোনের থেকে ইম্পর্টেন্ট জিনিস তোমার লাইফে থাকে।
নাহলে পড়ালেখা কিন্তু কইরা কুলাবে না, সময় চলে যাবে, হতাশা বেড়ে যাবে। তখনই তুমি এই স্মার্টফোনে ঢুকে এই দেখি তো ফেসবুকে, আরে আমার ওই বন্ধু তো এই জায়গায় ফার্স্ট হয়েছে, এই বন্ধু তো পড়ে ফেলাইছে, ওই বন্ধু তো জীবনে থাকে, আমি তো কিছুই না, আমি শেষ। এই হতাশা এতটাই এসে যাবে, রাতে বেলা পড়তে বসা হবে না। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট, ঠিক আছে? জাভা স্ক্রিপ্টের কোড টোড দিয়ে দিতেছো একজনে, যে যে গত 2 মাস কি হয়েছে আউটলগ আর করতে যেন একটা সোর্স কোড না এখানে বারবার পেস্ট করতেছো। ওকে, ও আচ্ছা, কোড বুঝতেছি না তো ভাই, এটা কি মানে কোত্থেকে তুমি আউটলককে এখন ব্যান করে দিব, কিন্তু কোত্থেকে একটা সোর্স কোড না এই জায়গায় বারবার আউটপুট দিতেছো, আমি কমেন্ট দেখতে পারতেছি না কারো। দাঁড়াও, ওরা একটা ব্যবস্থা করতেছি, মানে কমেন্ট দেখবো তার মধ্যে বদমাইশি শুরু করছে। দাঁড়াও দাঁড়াও, ওর সঙ্গে একটু মজা নেই। হুম, ওকে, ডান। এবার বলো, হয়েছে, কাজ শেষ। লাইভ ক্লাস করতে এত কমেন্টের জন্য ডিস্টার্ব হয়, এক্স্যাক্টলি, এজন্য আমি কমেন্ট পড়ি কম, বাট কিছু কমেন্ট তো পড়তে হয়, তোমাদের থেকে আউটপুট তো নিতে হবে আমাকে, তাই না? কিছু তো তোমাদের শুনতে হবে। তো অটটুকুই শুনি, আমারটা বলার পরে আমি তোমাদের 2-1টা কমেন্ট যেটা আসে ওটা আমি শুনি, তার মধ্যে একজন যদি সোর্স কোড দেওয়া শুরু করো বারবার, এইগুলো মজা করার কোনো মানে হয় না। ভাইয়া সবাই রে মানা করেন যে আজাইরা কমেন্ট, হ্যাঁ এটা তো মানা করার দরকার আছে, কি কিছু জিনিস আছে না যেটা মানা করার দরকার না, এটা তোমরা বোঝো, তোমরা বড়। আলতু ফালতু কমেন্ট এগুলি করার তো কোনো মানে হয় না, এইসব কমেন্ট করবা না, তাই না? প্রথমে ভাইয়া কেমন আছেন করছো, দ্যাটস ইট, এটা হয় স্টার্টার, একটা ক্লাসের সঙ্গে নিজেরা যুক্ত করতেছি, এটা আমি দেখি যে আচ্ছা ঠিক আছে, গেছে গেছে। এরপরে কাজের কমেন্ট টমেন্ট করলে ওগুলোতে আসলে আনসার পাওয়া যায়, আজেরা কমেন্ট করলে ওগুলো আনসার করার তো কোনো মানে হয় না, তাই না? ওকে, ফাইন। ওকে, তো এবার আসো আমরা ক্লাসে চলে যাই, আমরা অনেক কথা বলেছি, এবার আমরা ক্লাসে চলে আসবো। এখন থেকে আমি তোমাদেরকে সাজেস্ট করব, সবাই সিরিয়াস হয়ে যাও, সবাই সিরিয়াস হয়ে এখন থেকে রেগুলার ক্লাস করো। পড়ালেখা করতে কারোই ভালো লাগে না, পড়ালেখা করতে কারোই ভালো লাগে না, এটা একটা অধ্যবসায়, এটা একটা সাধনার ব্যাপার। ভালো তো আমারও লাগে না পড়তে, এখনও যে খুব মহা লাগে ব্যাপারটা তা না, কিন্তু এই অভ্যাসটা গড়ে উঠলে তখন তোমার জীবন দর্শন চেঞ্জ হবে, তুমি প্রোডাক্টিভ কিছু করতে পারবা, ধৈর্যশীল হবা, মনোযোগ ধরে রাখতে পারবা। তো পড়ালেখা করতে দুনিয়াতে কারোই কখনো ভালো লাগে না, তোমাদেরও যে মহা ভালো লাগবে সেটা আমি বলছি না, কিন্তু সেটা করতে হবে। সেটা যদি তুমি করো, করার জন্য করো না, তুমি লাইফে ভালো লাগার মতো হাজারটা জিনিস আসলে অ্যাচিভ করতে পারবা, এবং এটাই তোমার মিডিয়াম। তোমার ব্রেন যখন অ্যাক্টিভ থাকবে, তুমি লাইফে সব ভালো কাজগুলোর সঙ্গে থাকবা। ফাইন, এবার আসো আমরা ক্লাসে চলে আসি। তো আমরা ভেক্টর গুণন পড়বো, ভেক্টর গুণন, ভেক্টর গুণন, ভেক্টর গুণন, ভেক্টর গুণন, ভেক্টরের গুণন, ভেক্টর গুণন না, ভেক্টরের গুণন, ভেক্টরের গুণন মানে দুইটা ভেক্টরকে গুণ করব আমরা। তো ভেক্টরের গুণন 2 রকমের হয়, ভেক্টরের গুণন 2 রকমের হয়, ভেক্টরের গুণন 2 রকমের। একটা হচ্ছে ডট গুণন বা স্কেলার গুণন, ডট গুণন, ভেক্টরের ডট গুণন, এটা আরেকটা নাম হচ্ছে স্কেলার গুণন, স্কেলার গুণন, স্কেলার গুণন। ওকে, ফাইন। আরেকটা হচ্ছে ভেক্টরের ক্রস গুণন, ক্রস গুণন, ক্রস গুণন বা ভেক্টর গুণন, ক্রস গুণন বা ভেক্টর গুণন। তো এই 2 টাইপের গুণন হয়। তো আজকে আমরা ভেক্টরের স্কেলার গুণন বা ডট গুণন এটা দেখব। দুইটা ভেক্টরের গুণফল যদি স্কেলার রাশি হয় তাইলে সেটাকে আমরা বলি ডট গুণন। দুইটা ভেক্টর আছে, লেটস সে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। এখন এই যে দুইটা ভেক্টর, ডট গুণনের সময় এদের মাঝখানে একটা ডট দিবে, ডট দেওয়া মানে হচ্ছে ভেক্টরের ডট গুণন বা স্কেলার গুণন। এটা যে আউটপুট হবে, এটা যে আউটপুট হবে সেটা হবে স্কেলার, সেটা হবে স্কেলার মানে একটা অদিক রাশি। দুইটা ভেক্টরকে গুণ করে একটা অদিক রাশি যদি পাওয়া যায়, সেই সকল গুণনকে আমরা বলি ডট গুণন। ওকে, ফাইন। আর ক্রস গুণন কিভাবে লেখা হয়? দুইটা ভেক্টর, লেটস সে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এদেরকে যখন ক্রস গুণ করবে তখন মাঝখানে ক্রস সাইন দিবে। ক্রস সাইন মানে ক্রস গুণন বা ভেক্টর গুণন। এদের যে আউটপুট হবে
এদের আউটপুট পাওয়া যাবে হচ্ছে গিয়া একটা ভেক্টর। ওকে, দুইটা ভেক্টরকে গুণ করে যদি আমি আরেকটা ভেক্টর পাই সেটাকে আমরা বলতে পারবো ক্রস বা ভেক্টর গুণন। আর যদি দুইটা ভেক্টরকে গুণ করে একটা স্কেলার রাশি পাই সেটাকে আমরা বলি ডট গুণন। সো আজকে আমরা এই ডট গুণনের পার্টটা দেখব, এখান থেকে বেশ কিছু অংশ আমরা কভার করব। ওকে, এই জায়গা থেকেই 85% কোশ্চেন ভেক্টরে আসে, সব থেকে সহজ জায়গা, সব থেকে বেশি কোশ্চেন আসে, মানে ইজি ক্যাচ, এখান থেকে ধরতে হবে। ফাইন, তো এবার আসো ডট গুণন। ডট গুণন, তো ডট গুণনের সংজ্ঞা অলরেডি আমরা বুঝে ফেলছি। যদি দুটি ভেক্টরের গুণফল একটি স্কেলার রাশি হয়, যদি দুটি ভেক্টরের যদি দুটি ভেক্টরের দুটি ভেক্টর এর যদি দুটি ভেক্টরের যদি দুটি ভেক্টরের গুণফল গুণফল স্কেলার রাশি হয়, স্কেলার রাশি হয়, স্কেলার রাশি হয়, তাকে স্কেলার গুণন বলে, তাকে স্কেলার গুণন বা ডট গুণন বলে, তাকে ডট গুণন বলে, ডট গুণন বলে। এই গুণফলের মান হবে, এই গুণফলের মান হবে, এই গুণফলের এই গুণফলের মান হবে, মান হবে ভেক্টর দ্বয়ের মান, ভেক্টর দ্বয়ের মান, ভেক্টর দ্বয়ের, ভেক্টর দ্বয়ের। রাদিন একটা ক্লাসে ভাই, ক্লাসটা শেষ করে ফোন দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ, ওকে ওকে, তুমি থাকো, আমি ফোন দিচ্ছি, বানাও। ওকে, এই গুণফলের মান হবে ভেক্টর দ্বয়ের মান ও এদের মধ্যবর্তী মধ্যবর্তী ও এদের মধ্যবর্তী কোণের, মধ্যবর্তী কোণের কোসাইনের মানের গুণফলের সমান, মানের গুণফলের সমান, গুণফলের সমান, গুণফলের সমান। সো আমরা প্রথমে আসলে এই গুণটা কেমনে করে, এটা কেমনে অপারেট করে, এই জিনিসপত্রগুলো জেনে ফেলবো, এবং এরপরে আমরা দেখতে পারবো এইটা কেন আমরা শিখলাম, এটা দিয়ে কি কি ইউটিলিটি আছে। ঠিক আছে, আগে জিনিসটা কিভাবে অপারেট করে সেটা আমরা দেখব। তো বলছে দুটি ভেক্টরের গুণফল স্কেলার রাশি হলে তাকে ডট গুণন বলে। তো বুঝে গেছি, এই গুণফলের মান হবে ভেক্টর দ্বয়ের মান ও এদের মধ্যবর্তী কোণের কোসাইনের মানের গুণফলের সমান। তো ব্যাপারটা আমরা এখন দেখব। লেটসে আমাদের কাছে দুটো ভেক্টর আছে, লেটসে আমাদের কাছে দুটো ভেক্টর আছে, এটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর। আমাদের কাছে দুটো ভেক্টর আছে, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। সো এই যে দুটা ভেক্টর, এই ভেক্টরটা লেটসে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এবং এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। সো আমি এ এবং বি এর ডট গুণফল বের করতে চাই, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু ডট গুণফল, মানে এটা হচ্ছে স্কেলার রাশি পাবো। স্কেলার রাশি মানে তার শুধুমাত্র মান থাকবে, ডট গুণফল হলে গুণফলটা স্কেলার, তার মানে তার কোনো দিক নাই, তার শুধু মান আছে। তো মানটা কি হবে, ভেক্টর দ্বয়ের মানের গুণফল, ভেক্টর দ্বয়ের মানের গুণফল, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর এদের মানের গুণফল। সো এটা হচ্ছে এ বি, আমরা জানি উপরে ভেক্টর সাইন না দেওয়া মানে হচ্ছে এটার মান বুঝায়, এ দ্বারা বুঝায় এ এর মান, বি দ্বারা বুঝায় বি এর মান, তাহলে এ বি এর মান, এবং এদের মধ্যবর্তী কোণটা যদি থিটা হয় তাহলে তার কস থিটা নিতে হবে। এইটাই হচ্ছে গিয়া এ ডট বি, এ বি কস থিটা, এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, এবং এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে সঙ্গে আমরা নিব কস থিটা, দ্যাটস ইট। ওকে ফাইন, তাহলে খুব সহজ, এভাবে করে আমরা দুইটা ভেক্টরের ডট গুণফলের মান বের করে ফেলতে পারবো। অ্যাজ সিম্পল আস, এটা বের করা খুবই সোজা হয়ে যাবে, তাই না? দুইটা ভেক্টরের মান যদি জানি এবং তাদের মধ্যবর্তী যদি কোণ জানি, তাহলে আমরা এখান থেকে দুইটা ভেক্টরের ডট গুণফল বের করতে পারবো। তো এটাকে এভাবেও চিন্তা করা যায়। আমরা 9-10-এ কাজের সংজ্ঞা পড়ছিলাম না?
বল এবং বলের দিকে সরণের উপাংশ, বল এবং বলের দিকে সরণের উপাংশ, এভাবে চিন্তা করলেও কিন্তু এটা আসে। যেমন দেখো, আমি যদি এভাবে দেখতাম বি বরাবর এর অংশ, বি বরাবর এর অংশ, বি বরাবর এর অংশ, তাহলে বি বরাবর এর অংশ কত দেখো তো, এই কোণটা যদি থিটা হয়, বি বরাবর এর অংশ এতটুকু আমরা উপাংশ পড়ছি, যেটাকে আমরা বলতে পারবো এ কস থিটা, ইজেন্ট ইট, যার সঙ্গে কোণ তার সঙ্গে কস, তাহলে এর বি বরাবর অংশ এ কস থিটা। তাহলে দেখো এই বি ভেক্টর, যে কোনো ভেক্টর এবং ওই ভেক্টরের দিকে অন্য ভেক্টরের উপাংশের গুণফলকেও আমরা ডট গুণফল বলতে পারি। দেখো এই ভেক্টর বি এবং এই ভেক্টর বরাবর অন্য ভেক্টরের উপাংশ এই কস থিটা, এই দুটা যদি গুণফল নেই তাহলে আমরা লিখতে পারবো, দেখো এ কস থিটা ইন্টু বি। দেখো এই বি ভেক্টর এবং বি বরাবর এর অংশ এ কস থিটা, এটা কিন্তু সাজায় লিখতে পারবো এ বি কস থিটা। তাহলে সেটাকেই তো বলা যেতে পারে এ ডট পি। ওকে, তো আমরা কাজের ক্ষেত্রে দেখছিলাম বল এবং বলের দিকে সরণের অংশ নিতাম, এবং ওই যে মনে আছে এফ এস কস থিটা, তার মানে আমরা বুঝতেছি এটার একটা এক্সাম্পল হতে পারে কাজ, এটা একটা এক্সাম্পল হতে পারে কাজ। কাজ ইকস টু কি ছিল, এফ এস কস থিটা, এফ এস কস থিটা। এফ হচ্ছে একটা বল, এস হচ্ছে সরণ, থিটা হচ্ছে এফ এবং এস এর মাঝের কোণ। আমরা দেখেছি, আমরা এটা 9 10-এ দেখেছি, ওটার সঙ্গে এটা মিলানো যায় আর কি, এই জন্য এখানে বলে দিচ্ছি। দেখো লেটস সে এইটা হচ্ছে এফ, এটা হচ্ছে এস, দুইটা ভেক্টর, বল এবং সরণ দুটাই ভেক্টর, এবং থিটা হচ্ছে এদের মাঝের কোণ। তাহলে আমরা লিখতে পারতেছি এফ এস কস থিটা। এটাকে এভাবেও লেখা যায়, ডাব্লিউ ইকস টু এফ ডট এস, ডাব্লিউ ইকস টু এফ ডট এস, একই কথা এফ এস কস থিটা। এবং দেখছো এই কাজটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি, ইজন্ট ইট, আমরা জানি যে কাজ একটা স্কেলার রাশি, তাহলে এটা তো ঠিকই আছে, দুইটা ভেক্টরের ডট গুণফল যার স্কেলার পাই, এটা একটা কাজ। তো কাজের ক্ষেত্রে বল সরণের ডট গুণফল নিতে হয়। তো এতটুকু আমরা বুঝে গেছি, তাই না? এখন আমরা আরও কয়েকটা রুল এটা সম্পর্কে জানতে পারি। যেমন আমরা এটা লিখতে পারবো যে এ ডট বি যে কথা, এ ডট বি যে ব্যাপার, বি ডট এও একই কথা, মানে এটা বিনিময় নিয়মটা মেনটেন করে। ঠিক আছে, ফাইন। দেখো এই দুইটা ঘুরাই দিলেও একই জিনিস আসবে, কজ এ ডট বি, এ ডট বি দ্বারা বোঝায় হচ্ছে এ বি কস থিটা, এ ডট বি দ্বারা বোঝায় এ বি কস থিটা, আর বি ডট এ দ্বারা বোঝাবে বি এ কস থিটা, একই তো জিনিস। এক গুণের ক্ষেত্রে তো হচ্ছে যে এ বি আগে পরে দেওয়াতে কিছু যায় আসবে না, তাই না? তার মানে এই রুলটা ঠিক আছে, এ ডট বি এবং বি ডট এও একই জিনিস হবে। ঠিক আছে, এখন এই যে আমরা ডট গুণন দেখলাম, সো আমরা আয়ত একক ভেক্টর শিখছিলাম না? লাস্ট ক্লাসে আমরা আয়ত একক ভেক্টর দেখেছিলাম। সো আয়ত একক ভেক্টরে, আয়ত একক ভেক্টরে, আয়ত একক ভেক্টরে আমরা আয়ত একক ভেক্টরের ডট গুণফলগুলো একটু খেয়াল করব। আয়ত একক ভেক্টরের ডট গুণফল, ঠিক আছে? সো তার আগে আরেকটা জিনিস দেখো, দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল কত হওয়া উচিত? দুটা যদি লম্ব ভেক্টর হয়, লেটস সে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এরা পরস্পর লম্ব, এই সাইনটা দ্বারা বোঝায় লম্ব, এই সাইনটা দ্বারা বোঝায় লম্ব, দুইটা ভেক্টর লম্ব, একটা আরেকটার সঙ্গে লম্বালম্বি আছে। তাহলে চিত্র এঁকে যদি আমরা এটা দেখি, তো এটা এরকম, এটা এ ভেক্টর, লেটস সে এইটা বি ভেক্টর, এটা এ ভেক্টর, এইটা এ ভেক্টর, এইটা বি ভেক্টর। দেখতেছো এই দুইটা ভেক্টর লম্ব, এদের মাঝের কোণটা স্পষ্টতই 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে ডট গুণফলের মান কত হবে? 90 ডিগ্রি হলে দেখো এ ডট বি ইকুয়ালস টু আমরা জানি এ বি কস থিটা। সো এ বি এর মাঝের কোণ এখানে 90, আমরা লিখতে পারবো এ বি কস 90 ডিগ্রি। এখন কস 90 ডিগ্রি ইকুয়ালস টু কত? কস 90 ইকুয়ালস টু 0, এটা আমরা সবাই জানি যে কস 90, কস 90, কস 90 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে গিয়া 0 হয়। তাহলে এটা যদি 0 হয় তাহলে পুরো রাশিটাই 0 হয়ে যায়, 0-র সঙ্গে যা গুণ হয় সেটা 0 হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এ ডট বি ইকুয়ালস টু 0 হবে, এ ডট বি ইকুয়ালস টু 0 হবে। তাহলে আমরা বুঝতেছি দুটা ভেক্টর
লম্ব হবার শর্তই হচ্ছে গিয়ে তাদের ডট গুণফল 0 হবে। ডট গুণফল 0 হওয়া মানে আমরা এটা বলে দিতে পারবো এ ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে গিয়ে পরস্পর লম্ব হবে। সো এটা দরকার পড়বে, এই অঙ্ক দিয়ে ভরা বই, সহজ অঙ্ক দিয়ে বই ভরা। ফিজিক্স বই যখন আমি পড়তে নিছি বা তোমরা যখন পড়তে নিবা, মেজরিটি স্টুডেন্ট যারা একটু পড়ালেখা করবা বা ক্লাসগুলা করবা, তারা এটা বলবা যে ভাই আমরা ক্লাসে অনেক কিছু শিখি, এবং আমি অনেক চ্যালেঞ্জ নিয়ে বই সলভ করতে যায় দেখি বইয়ে খুব সহজ সহজ প্রবলেম দিয়ে ভরে রাখছে। তুমি অনেক কিছু শিখে আসো না, অনেক ভালো প্রিপারেশন। তুমি মনে করো যে ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলো, এখন তুমি মনে করো যে একটা এলাকায় গলির মাঠে খেলতে গেছো, খেলতে যায় তোমার কাছে মনে হয় পোলাবানেরই কি বল করে, কি খেলতেছে আছে না, তোমার প্র্যাকটিস বেশি, আর তুমি ওই ওই জায়গায় তুমি সব ছয় মানে সুপার হিরো, আর মারতেছো একটা ছয় স্পাইডারম্যান, তাই না? সব ছয় চেয়ে হয়ে যাবে। সো ওই যে আমরা যখন ক্লাস করব তখন আমাদের প্রিপারেশনটা থাকবে যথেষ্ট স্ট্যান্ডার্ড, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং দেখা যাবে বইয়ের যে অঙ্ক তুমি করতে নিবে ওইগুলো তোমার কাছে সহজ লাগবে। এই যে দুইটা ভেক্টর দিয়ে বলবে এরা 90 ডিগ্রি কিনা দেখাও, ডট গুণফল 0 দেখা দিতে হবে, এইরকম টুকটাক অঙ্ক দিয়ে ভরা। এইগুলো মেজরিটি 70% অঙ্ক এরকম পাবা, 30% অঙ্ক স্ট্যান্ডার্ড পাবা, যেগুলো আবার আমরা ক্লাসে করেই রাখবো। সো ওইটাই আমি বলে রাখতেছি যে ক্লাস করার তাৎপর্যটা ওরকম কিন্তু, হ্যাঁ, ক্লাসটা রেগুলার একটু করতে হবে, ক্লাসটা একটু রেগুলার করতে হবে। তোমাদের 28 ব্যাচের স্টুডেন্টের সঙ্গে আমার 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 খুব ভালো লাগছে যে আমি অনেক দিন পরে তোমাদের সঙ্গে এত আর্লি ক্লাস শুরু করছি। পার্সোনালি আমি খুবই প্রোকাস্টিনেটর মানে হচ্ছে যে এন্ড আওয়ারে কাজ করে, তাই না? সময়ের শেষে আইসা যে সব কাজ করে তাকে বলে প্রোকাস্টিনেটর। সো যারা আসলে ওভার কনফিডেন্ট, যারা আসলে নিজেকে খুব পোটেনশিয়াল মনে করে, যারা নিজেকে মেধাবী মনে করে অনেক বেশি আমার মতো, সো তারা প্রোকাস্টিনেটর হয়। তারা মনে করে যে লাস্টে যায় 11th আওয়ারে সবাই সারাদিন করবে আর আমি লাস্টে 1 ঘন্টা করব, হয়ে যাবে, তাই না? সো এটা আমি বলতেছি এই কারণে যে এই প্রোকাস্টিনেশনটা ভালো না। তো আমার কনফিডেন্স জায়গা থেকে আমি সবসময় এই কাজই করে আসি। যা আমি যদি 26 ব্যাচের কথা বলি, যারা এবার এসএসসি পরীক্ষা দিতেছে, তোমাদের মানে যারা এসএসসি পরীক্ষা চলছে যাদের, ওদের আমি কোর্স শুরু করছিলাম কবে জানো? ওদের আমি কোর্স শুরু করছিলাম ফার্স্ট ইয়ারের 6 মাস যাবার পরে। ফার্স্ট ইয়ারের 6 মাস যাবার পরে, চিন্তা করে দেখো, ফার্স্ট ইয়ারের 6 মাস যাবার পরে। তোমরা তো এখনো তোমাদের রেজাল্টই দেয় নাই, ফার্স্ট ইয়ারে উঠবা মানে কলেজই শুরু হয় নাই। ওদের কলেজ শুরু হয়ে 6 মাস হয়ে গেছে, তারপরে আমি কোর্স শুরু করি একাডেমিক। সো ওই কোর্সে স্টুডেন্টরা প্রিপারেশন নেয়, ওরা এসএসসি পরীক্ষা দিচ্ছে, সিলেবাস বহুত আগেই শেষ হয়েছে। এবং সিলেবাস শেষ হওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমরা ওইভাবে করে জাদ্রেলিভাবেই আসলে পড়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালো করে আমরা পড়তে পারছি। তো ওই সিগনিফিক্যান্সটা, ওই যে আসে না একটা ফুল ফোটে, দূর থেকে দেখলে মনে হয় একটা ফুল ফুটেছে, কাছে গেলে তুমি তার সুবাস পাবে, তাই না? তো ওইটাও আমি বললাম এই কারণে যে কম্প্যাক্টলি আমি ফিল করছি। ওইটা তোমাদের আর্কাইভে দেওয়া আছে, ওই ক্লাসগুলো তোমাদের আর্কাইভে দেওয়া আছে, তোমাদের আর্কাইভে কিন্তু ওই ক্লাসগুলো দেওয়া আছে। সো ওই ক্লাসগুলো আমি খুব সময় নিয়ে নেই। ওই ক্লাসগুলা করার পরে আসলে কি চেঞ্জ আসছে সেটা তুমি করার পরে বুঝবে না, তোমার কাছে অল দ্য সেম, তোমার কাছে মনে হবে ইটস অল দ্য সেম, এইটা সেমই তো পড়ছি, পড়ে ফেলছি, বুঝে ফেলছি, দ্যাটস ইট। তো এরপরে তুমি বিভিন্ন পরীক্ষার ভিতর দিয়ে যাবা, ওইগুলো তুমি ইউটিলাইজ করতে থাকবা। আস্তে আস্তে তুমি দেখবা যে তুমি টপিক ভাঙতে পারতেছো, কঠিন থেকে কঠিন প্রশ্ন তুমি সলভ করতে পারতেছো, যেখানে গতানুগতিকভাবে যারা পড়েছে, আমি বলতেছি না সবার প্রিপারেশন খারাপ, আমার কাছে যারা না পড়ে তারাই খারাপ প্রিপারেশন, সেটা বলতেছি না। মানে যারা গতানুগতিক প্রিপারেশন, তারা ওই কোশ্চেন ভাঙতে পারবে না। যত কঠিন কোশ্চেন আসবে তত ওই নলেজ ওইখানে তাদেরকে ক্যাপ করে দিবে। এবং অ্যাডমিশন ফেজ পর্যন্ত যেতে যেতে তারা নিজেরা হারাই ফেলবে যে আরে পড়ছিলাম তো ভাই, এইগুলো আমি পারি না, এই অঙ্কগুলো কেন জানি আমার মাথায় ঢুকে না। আর ওই চ্যাপ্টার্সগুলো, ওই লেকচার্সগুলো যারা করবে, তারা বরঞ্চ কঠিন থেকে কঠিন অঙ্ক আসলে আরও বেটার পারফর্ম করবে, তার সঙ্গে ওই কনসেপ্ট ব্রেকিংটা, আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হবে, বুঝছো? তো আমি এটা বলতেছি এই কারণেই যে তোমাদেরকে যে ভেক্টরটা এখন পড়াচ্ছি, এইটা এসএসসি ফার্স্ট ইয়ারে উঠে নাই, উঠবে এমন একজন স্টুডেন্টকে আমি পড়াচ্ছি। এই জন্য আমি সহজ কথা সহজভাবে বলে দিচ্ছি। তাতে কি আমরা কম পড়বো? জেনুইনলি না, ডেফিনেটলি না। আমরা তোমাদের টোনেই তোমাদের মতো সর্বোচ্চটাই পড়ে ফেলবো। এবং
ভেক্টর যখন শিখে ফেলবো, আমাদের কোর্স যখন গড়াবে, তখন আস্তে আস্তে করে জিনিসটাকে আরও ডেভেলপ করা হবে, আরও ডেভেলপ করা হবে, আরও ডেভেলপ করা হবে, আরও অনেকটা হবে। আমার যেটুকু মন চায় ততটুকু পড়াবো আমি, যতটুকু মন চায়, যতটুকু মন চায়, মন যতদিন পর্যন্ত চাবে আমি পড়াইতেই থাকবো। ঠিক আছে, ফাইন। ভাই একটা ফিজিক্স বই কিনছি, বাট আপনি যেগুলো পড়ান আমি ওই বইয়ে দাঁড়া দেখি কমেন্টটা দেখি, ভালো লাগছে। ওই বইয়ে এ কই 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 দু একটা কমেন্ট দেখতেছি যে ওই বইয়ে সব ম্যাথ কই, কি কমেন্ট কই গেল। আপনি যেগুলো পড়ান আমি ওই বইয়ের সাথে কিছুই মিল পাই না ভাই, এখন কি করব? ওই বইটা পড়বা না নাফিসা। নাফিসা এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে ওই বইটা তুমি এখন পড়বা না, ওই বইটা তুমি এখন পড়বা না নাফিসা, ওই বইটা পড়বা না। কারণ কি, আমি আমার মতো করে আসলে টপিকগুলোকে সাজাইতেছি। এখন অনেক বই অনেক রকমভাবে সাজাবে, তুমি এখন মিল পাও না, এখন মিল খুঁজো না, খুঁজো না তুমি মিল ওই বইয়ের সঙ্গে। তুমি যেটা করো, এটা তো শেষ হয়ে যাবে, আজকে 10 নাম্বার লেকচার, 13, 14 এরকমই হবে লেকচার, শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে আমি সব অঙ্ক করাই দিব। লাস্টের দিকে যায় 13, 14, 15 এইসব ক্লাসে আমি সব বইয়ের সকল অঙ্কগুলো টাইপ আকারে করাইতে থাকবো একটার পরে একটা। সো আগের ক্লাসগুলো যাদের করা এবং লাস্টের ওই সলভিং ক্লাসগুলো যারা করবা, পুরাটা শেষ করে তারপরে তুমি বই খুলবা। পুরাটা শেষ করে, পুরাটা শেষ করে, পুরাটা শেষ করে, পুরাটা শেষ করে তারপর তোমরা হচ্ছে গিয়া বইটা খুলবা। হয়ে গেল। লাইভ কোথায়, লাইভ কোথায়, পাইছি। ওকে, নেটওয়ার্ক একটু ট্রাভেল দিচ্ছিল, দ্যাটস আমি চেক করলাম আর কি। যাই হোক, যেটা বলছিলাম যে কোনো বই এখন খুলবা না। পুরা 15টা লেকচার শেষ হবে, লেকচার শেষ হওয়ার পরে তোমার পুরোটা পড়া হয়ে গেছে, আমি বলবো যে ভাই আমার যা পড়ানোর আমি এই চ্যাপ্টারে পড়ায় দিছি। এটা বলার পরে তোমার কাজ হবে এবার আমি বই খুলবো, বই খুলে এবার আমি মিলাবো যে ভাই যে বললেন ভাই পড়ায় দিছে, দেখি কোনটা কোনটা নাই। আমি বলি যে তোমরা ভুল খুঁজো, ভুল খুঁজো মানে হচ্ছে কমতি খুঁজো। কিভাবে কমতি খুঁজো? আগে পুরো লেকচারগুলো দেখো, দেখার পরে বই খুলে এরপরে দেখি পাই নাকি একটা দুটো টপিক, তাহলে বাইরে যায় ধর্ম যে ভাই এটা পাই এটা নাই, তো তখন খুঁজো, তখন তুমি সব মিল পাবা। সম্যক ধারণা না পাইলে যদি বন্টন আলাদা আলাদা করে করি তাহলে অনেক কিছুই মিল পাবা না। আর মিল পাওয়ার দরকার নাই, মিল পাবা পরীক্ষার হলে যায় কোশ্চেন, মিল পাবা পরীক্ষার হলে যায় ম্যাথমেটিক্স। এই এইচএসসি পড়ালেখার এইটাই প্রবলেম, যে বইয়ের সঙ্গে মিলায় মিলায় পড়া যায়, পরীক্ষার হলে কোশ্চেনের সঙ্গে আর মিলে না এই বই। এই বই দিয়ে তোমার কি হবে, যে বই তুমি পড়লা, যে বই তুমি পড়লা এবং বই পড়ে তোমার খুব শান্তি লাগলো, এবং পরীক্ষা হলে যে কোশ্চেনের সঙ্গে সেই বইয়ের কোনো মিল পাইলা না, তখন তো থেকে বড় বিপর্যয় হবে। তো ওই জায়গাটারই সলিউশন হচ্ছে আমাদের ক্লাসগুলা, যেটা বইয়ের সঙ্গে মিল দিতে খুব একটা পছন্দ করবে না, যেটা বেসিকলি মিল দেবে তোমার পরীক্ষার হলের কোশ্চেনের সঙ্গে। বুঝতে পারছি, আমরা ওই কি বলে সলভ ওরিয়েন্টেড ক্লাসগুলো করে যে ডিরেক্টলি জায়গা মতো যায় হচ্ছে গিয়ে এটা হিট করতে হবে। ঠিক আছে ভাইয়া, আপনি অক্সফোর্ড মিশন হাই স্কুল চিনেন? অক্সফোর্ড মিশন হাই স্কুল চিনি না মানে?
অক্সফোর্ড মিশন হাই স্কুলে ঢুকা যায় না তো, এমনিতে তো গেট দুইটা, এই পাশে একটা ওই পাশে একটা। বরিশাল শহরে অক্সফোর্ড মিশন হাই স্কুলের কথা তুমি বলতেছো, তাই না? অক্সফোর্ড মিশন রোডের পাশে। তো ওই ভিতরে বহুত ঢুকছি, ঢুকার কোনো রুলস নাই, তাও ঢুকছি। চিনি মানে কোনাকাঞ্চি পর্যন্ত চিনি। এবার আসো, এবার আসো। আচ্ছা, ফাইন। সো এই যে এ ডট বি ইকোয়াস টু জিরো মানে সেই দুটা ভেক্টর লম্ব। এরকম মাঝে মধ্যে বলবে দুটা ভেক্টর লম্ব কিনা দেখাও, দুটা ভেক্টর লম্ব কিনা দেখাও, তখন ডট গুণফল করে এটা দেখাইতে হবে। তো আমরা এগুলো দেখতেছি সামনে, এখানে বললাম আর কি। তো এবার আমরা আয়ত একক ভেক্টরগুলোর, আয়ত একক ভেক্টরগুলোর ডট গুণফলের মান দেখব। আয়ত একক ভেক্টরগুলোর, আয়ত একক ভেক্টরগুলোর, আয়ত একক, আয়ত একক ভেক্টরের ডট গুণফল, আয়ত একক ভেক্টর গুলোর, গুলোর ডট গুণফল, গুলোর ডট গুণফল, ডট গুণফল। সো আয়ত একক ভেক্টরগুলোকে আমরা চিনি আই জে কে, আই জে কে। ওকে, ফাইন। আই জে কে আমরা জানি। এই যে আই ক্যাপ, আই ক্যাপ দ্বারা বোঝায় এক্স অক্ষ বরাবর একটি একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। জে ক্যাপ দ্বারা বোঝায় ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। কে ক্যাপ দ্বারা বোঝায় হচ্ছে জেড অক্ষ বরাবর একক ভেক্টর। এখন এদের মধ্যে আমরা ডট গুণ করলে কেমন হবে সেটা একটু আমরা দেখে ফেলতে পারি। ফার্স্টলি আমরা এটা দেখি, আই এর সঙ্গে আই কে ডট করাইলে কি হয়। আই এর সঙ্গে আই কে ডট করাবো, আই ডট আই। তাহলে ডট গুণনের নিয়ম অনুযায়ী আমরা জানি যে এ বি কস থিটা, মানে এখানে এ ও আই বি ও আই, তাহলে আই ইন্টু আই, এদের মান মধ্যবর্তী কোণ। বলতো আই এবং আই এর মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি। এটা তো দুইটাই এক্স অক্ষ বরাবর, আই দ্বারাই বোঝায় এক্স অক্ষ বরাবর, তার মানে দুইটাই এক্স অক্ষ বরাবর, তার মানে তাদের মাঝের কোণ 0। তাহলে মাঝের কোণ যদি 0 হয়, cos 0 ইকুয়ালস টু 1। আর এটাও তো আমরা জানি আই দ্বারা বোঝায় একক ভেক্টর, তাহলে এই দুইটার মানও 1, এটার মানও 1, এটার মানও 1, আর cos 0 মানও 1, তিনটা 1 গুণ করলে 1। তাহলে আমরা বুঝে গেছি যে আই ডট আই, আই ডট আই, আই ডট আই এটা ইকুয়ালস টু হবে 1। শুধু কি তাই, জে ডট জেও তো তাই হওয়া উচিত। একই রকমভাবে তো আমরা এটাও বলতে পারবো যে জে ডট জে এটার মানও 1 হবে। ঠিক তেমন করে কে ডট কে এইটার মানও না 1 হবে। তাইলে আমরা বুঝে গেছি এই তিনটার মান ডট গুণ করলে সবসময় 1 আসবে। আয়ের সঙ্গে আই, জে এর সঙ্গে জে, কে এর সঙ্গে কে, এদের ডট গুণফল সবসময় 1 আসবে। এগুলো এমসিকিউতে আসে। হ্যাঁ, এমসিকিউতে আসে মানে খুব লো লেভেলের এমসিকিউ আর কি, সহজ এমসিকিউ। সো এ ব্যতীত অন্য যে কোনো দুইটা আয়ত একক ভেক্টরের ডট গুণফল 0 হবে। কেন 0 হবে? কারণ তাদের মধ্যবর্তী কোণ 90 হয়। আমরা দেখছি দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাইলে তাদের ডট গুণফল হয় 0। তাইলে দেখো তো, আমি যদি এটা লিখি, অনেকগুলো একবারে লিখবো, আই ডট জে, আই ডট জে এই দুইটার মধ্যবর্তী কোণ কত? আই ডট জে এই দুইটার মধ্যবর্তী কোণ অবশ্যই 90, কজ এক্স ওয়াই জেড সবাই সবার সঙ্গে 90 ডিগ্রিতে আছে। তাহলে আই ডট জে ডট গুণফল কত হবে? 0 হবে, কজ এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাই ঠিক তেমন করে জে ডট আই একই তো কথা, জে ডট আই তো একই কথা, তাই না? আমরা দেখছি এই যে এ ডট বি আর বি ডট এ একই জিনিস। ঠিক তেমন করে আই ডট জে, জে ডট আই একই জিনিস। তারপর আই ডট কে অথবা জে ডট কে, দেখো জে ডট কে এটাও তো 0 হবে। এটাও কেন 0 হবে? কারণ এই দুটার মাঝের কোনো 0। ঠিক তেমন করে কে ডট জে, কে ডট জে এটাও 0। আবার আই ডট কে মানে এক্স অক্ষ জেড অক্ষ এটাও 90 ডিগ্রি, অথবা কে ডট আই এটাও 90 ডিগ্রি। এই সবগুলা কত হবে? 0। দেখো এই সবগুলার মানই হবে 0। তো মধ্য কথা দাঁড়াইলো আমরা এভাবে মনে রাখবো, ডট গুণনের ক্ষেত্রে যদি একই জিনিসের ডট গুণফল হয় আই ডট আই, জে ডট জে, কে ডট কে, তাহলে 1। আর যদি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস হয়, আয়ের সঙ্গে জে অথবা জে এর সঙ্গে কে, মানে দুইটা ডিফারেন্ট হয় আয়তকক ভেক্টর, তাদের ডট গুণফল হবে হচ্ছে গিয়া 0।
তাহলে আয়ত একক ভেক্টরগুলো ডট গুণফল আমরা বুঝে ফেলছি, ঠিক আছে। এখন আমরা ফাইনালি দুইটা ভেক্টর আয়ত একক ভেক্টরের মাধ্যমে যদি দেওয়া থাকে তাদের ডট গুণফল কত হওয়া উচিত সেটা আমরা দেখব। এইটা খুব ইম্পর্ট্যান্ট, এটা বারবার আমাদের ইউজ করতে হয়। অতটুকু অংশ আমরা সবাই বুঝে ফেলছি, অতটুকু অংশ আমরা সবাই বুঝিয়া ফেলেছি। তো এবার এ একটা ভেক্টর দেওয়া আছে, এ একটা ভেক্টর আয়ত একক ভেক্টরের মাধ্যমে ভেক্টরকে প্রকাশ করা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, ওকে। দেন বি আর একটা ভেক্টর বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, ওকে। সেই দুইটা ভেক্টর, এখন এই দুইটা ভেক্টরের আমরা ডট গুণফল বের করতে চাই। এইভাবে যদি দেওয়া থাকে তাহলে ডট গুণফল কিভাবে বের করব? আমরা অলরেডি আয়ত একক ভেক্টরের ডট গুণফল দেখছি না, তাহলে এইগুলো ইউজ করে আমরা দুটো ভেক্টর আয়ত একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা থাকলে ডট গুণফল বের করতে পারবো। তো চলো চলো প্রথম কাজ, এই যে এ ডট বি, লাস্টে যা ফাইনালি লাইনটা খুব সহজ আসবে, বাট এটা বইয়ে থাকবে, তো ওই জন্য আমরা প্রমাণটা যেভাবে করো ওইভাবে দেখব। তাহলে এ ডট বি, এ ডট বি যদি বের করতে চাই তাহলে প্রথমে এ ভেক্টরটা বসাইতে হবে। তাহলে এ ভেক্টরটা হলো এ এক্স আই ক্যাপ। এই আই ক্যাপ লিখতে না আমার খুব প্রবলেম হয়, মানে বারবার ওই একটা ক্যাপ দিতে আমার খুব বাজে লাগে, তো এটা আমি দিব না, কিন্তু তোমরা দিও কিন্তু, হ্যাঁ আমি দিলাম না। এ এক্স আই, আমি দিলাম না এই কথাটা বলা ঠিক না, অ্যাকচুয়ালি তুমি যত হায়ার স্ট্যান্ডার্ডের ভেক্টরের বই দেখবা কোনো জায়গায় ক্যাপ ট্যাপ দেয় না, ওকে ফাইন। এ এক্স আই আমাদের বইয়ে দিছে, তো তোমরা দিবা, তোমরা না দিলে তোমার কলেজের টিচার ধরবে যে এটা দাও না, এই জন্য নাম্বার কাটা, খুদাই কোনো কারণ ছাড়া ইললজিক্যালি নাম্বারটা আমার কাটে কলেজে। এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এই যে এ ভেক্টর ডট, এবার বি ভেক্টর বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, ওকে ফাইন। এইটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদেরকে ডট গুণফল করতে হবে, এদেরকে ডট গুণফল করতে হবে, ওকে। আচ্ছা, তো ডট গুণফল করবো আমরা। তো গুণের মতোই কিন্তু অন্য নিয়ম মানবে, যে স্বাভাবিক বন্টন বিধি আমি কাজে লাগাইতে পারবো, মানে এইটা দ্বারা আমি এই তিনজনেরই গুণ করতে পারবো, এটা দ্বারা তিনজনেরই আমি গুণ করতে পারবো, আবার এটা দ্বারা তিনজনকে গুণ করব, আবার এটা দ্বারা তিনজনকেই গুণ করব। তো দেখো এই মনোযোগ দিয়ে দেখো, আমি অনেকগুলো লাইন চলে আসবে না, 9টা টার্ম আসবে। দেখো এইটার সঙ্গে এইটারে গুণ করলে 3টা আসবে, এইটার সঙ্গে এইটারে গুণ করলে আরও 3টা আসবে, এইটার সঙ্গে এইটারে গুণ করলে আরও 3টা আসবে, মোট 9টা টার্ম আসবে। সো এই 9টা টার্ম না আমি লিখবো না, খেয়াল করে দেখো, একটু আগে আমরা দেখছি এই লাইনটা সবাই বুঝতে পারবে, এখন মনোযোগ দিলে যারা যারা বুঝবো তারা মেধাবী। যাও এখন দেখি আমি কে কে মেধাবী। সো খেয়াল করছো এই যে আই ডট আই জে ডট জে কে ডট কে, এই টার্মগুলাতে 1 আসবে মান, আর আই জে বা ভিন্ন দুইটা রাশির ডট গুণফল হইলে সেগুলো সব 0, তাহলে 6টা তো আসবে 0 আর 3টা থাকবে হচ্ছে 1। খেয়াল করে দেখো এইখানে এই টার্মটাকে এইটাকে যখন আমি এই তিনজনের সঙ্গেই গুণ করব, তিনজনের সঙ্গেই গুণ করব, শুধু এইটা আর এই বিএক্সআই এই টার্মটা থেকে যাবে, এই দুইটারে গুণ করলে মাঝখানে কোন নিয়মে গুণ করব? ডট গুণনের নিয়মে গুণ করব। তাহলে আই ডট আই আসবে, এখানে আই ডট আই আসলে তার মানে 1, তাহলে বিএক্স আর এ এক্স থেকে যাবে। আর বাকি এখানে দেখো জে ডট আই আসবে, কে ডট আই আসবে, জে ডট আই বা কে ডট আই এইগুলো তো সব 0, তাহলে এই দুইটা তো পড়ে যাবে। সবাই নিশ্চয়ই বুঝছো, ডেফিনেটলি সবাই এটা বুঝে ফেলা উচিত, সবাই এটা বুঝে ফেলা উচিত। তাও নবীন বাচ্চাদের জন্য আমি এটা লিখবো, এতটুকু কষ্ট করতে আমি রাজি আছি। এগুলো আমার কাছে খুব বোরিং লাগে যে এই হুদাই আজ এই লাইনটারে বারবার লিখবো, তো লিখবো আমি তোমাদের জন্য এই কষ্ট করতে রাজি আছি। এইটা এটার সঙ্গে গুণ করাবো, তাহলে দেখো এক্স আর এই যে বিএক্স এভাবে লিখতে পারবো না, এক্স বিএক্স, আর এই যে আই আছে আর এই যে আই আছে মাঝখানে কিন্তু ডট, এইগুলা স্কেলার মান, এই মানগুলো তো এমনি গুণ হবে, তাহলে আই ডট আই হবে। দেখো এদের সঙ্গে থাকবে আই ডট আই, গেল। এরপর এটা এটার সঙ্গে গুণ হবে,
সেটা হবে এ এক্স বি ওয়াই, এইটার সঙ্গে আই আছে, এটার সঙ্গে জে আছে, দ্যাট মিনস আই ডট জে। দেন এইটা আবার এটার সঙ্গে গুণ হবে, তো এটা হবে এ এক্স বি জেড, এইটার সঙ্গে আই আছে, এটার সঙ্গে কে আছে, তাহলে আই ডট কে। বুঝছি? ক্লিয়ার? ফাইন। এরপরে আমরা এই টার্মটাকে গুণ করাবো। খুব বোরিং একটা কাজ, কিন্তু আমি করছি তোমাদের জন্য, যদি কারো বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি সেন্সিটিভ থাকতে চাই। ওকে ফাইন। তাহলে এটা তিনজনের সঙ্গে গুণ হবে। তাহলে দেখো এ ওয়াই, এই যে জে ক্যাপ এখানে আছে, প্রথমে এটার সঙ্গে গুণ হবে এ ওয়াই বি এক্স, এ ওয়াই বি এক্স, এখানে জে ক্যাপ এখানে আই ক্যাপ, তাহলে হবে জে ক্যাপ ডট আই ক্যাপ। দেন এটা এটার সঙ্গে গুণ হবে এ ওয়াই বি ওয়াই, এ ওয়াই বি ওয়াই, দেখো এখানে জে ক্যাপ এখানে জে ক্যাপ, তাহলে জে ক্যাপ ডট জে ক্যাপ। এরপর এটার সঙ্গে গুণ হবে এ ওয়াই বি জেড, দেখো এখানে জে ক্যাপ এখানে কে ক্যাপ, তাহলে জে ক্যাপ ডট কে ক্যাপ। গেল। এবার আসলো এই টার্মটা এবার এই তিনজনের সঙ্গে গুণ হবে। তাহলে প্রথমটা দেখো এ জেড বি এক্স, এ জেড বি এক্স, এইটা কে ক্যাপ এইটা আই ক্যাপ, তাহলে কে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস, এটা আবার পরেরটার সঙ্গে গুণ হবে এ জেড বি ওয়াই, এ জেড বি ওয়াই, এ জেড বি ওয়াই, এইটা কে ক্যাপ এইটা জে ক্যাপ, এইটা কে ক্যাপ এইটা জে ক্যাপ। এরপর এটার সঙ্গে গুণ হবে এ জেড বি জেড, দেখতেছে এটা কে ক্যাপ এটা কে ক্যাপ, এ জেড বি জেড, এ জেড বি জেড, এটা কে ক্যাপ এটা কে ক্যাপ, তাহলে কে ক্যাপ ডট কে ক্যাপ। তাহলে দেখো এই যে নয়টা টার্ম হচ্ছে, লিখছি এটা আমি। তো এবার দেখো কে কে থেকে যাবে, কোন কোন টার্মটা থেকে যাবে, এই টার্মটা থেকে যাবে আই ডট আই, এরপর দেখো এই টার্মটা থেকে যাবে জে ডট জে, এরপর দেখো এই টার্মটা থেকে যাবে কে ডট কে, কজ এই তিনজনের মান এক। দেখো আই ডট আই এক, জে ডট জে এক, কে ডট কে এক, এই তিনজনের মান এক, এরা থাকবে। আর বাকি যারা যারা আছে এরা সবাই জিরো, ওই টার্মগুলো নাই, পড়ে যাবে। তাহলে এবার দেখো যে এই টার্ম এই যে জে ডট কে, এরপর কে ডট আই ডট কে তে, এগুলি যা আছে বাকি সবগুলোতে দেখো জিরো, এগুলির মান জিরো, তাহলে ওগুলি বাদ, থাকবে শুধু এই তিনজন। তাহলে এই তিনজন যদি থাকে, ফলাফল কি আসলো দেখো, তিনজন যদি থাকে, তিনজনে আই ডট আয়ের মান তো এক, এখানে এক বসাইতে পারবো, জে ডট জেও এক, এখানে এক বসে যাবে, কে ডট কেও এক, এখানে এক বসে যাবে, তাহলে থাকলো কি দেখো, থাকলো এ এক্স বি এক্স প্লাস এ জেড দেখো এই তিনটা টার্মই থাকলো এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। ফলাফল এটাই, নিশ্চয়ই সবাই খেয়াল করছে, এই অংশটুকু আছে এই অংশটুকু আছে আর এই অংশটুকু আছে। তাহলে আমরা ডট গুণফলের মান দুটা ভেক্টর যদি আয়ত একক ভেক্টরের মাধ্যমে দেওয়া থাকে খুব সহজেই বের করে ফেলতে পারবো। আমরা এভাবে লিখতে পারবো এই দুইটা ভেক্টরের ডট গুণফল এ ডট বি ইকুয়ালস টু এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড। মনে রাখার সহজ উপায় যে আনুষাঙ্গিক সহগগুলার গুণফলের যোগফল, আনুষাঙ্গিক সহগগুলার গুণফলের যোগফল, মানে সোজা কথা এ এক্স এর সঙ্গে বি এক্স গুণ, এ ওয়াই এর সঙ্গে বি ওয়াই গুণ, এ জেড এর সঙ্গে বি জেড গুণ, এরপরে প্রত্যেকটারে যোগ করে দিলেই দুইটা আয়ত একক ভেক্টরের মাধ্যমে যদি দুটো ভেক্টর দেওয়া থাকে তাহলে তাদের ডট গুণফলের মান আমরা বের করে ফেলতে পারবো। ক্লিয়ার? এই প্রমাণ কোনো জায়গায় আসবে না, কেন এটা সেটা আমি তোমাদের দেখাইলাম, নাইলে অনেকে বলবো হ্যাঁ বইয়ের সাথে তো মিল পাই না। তো এইগুলো হচ্ছে বইয়ের সাথে মিল, ঠিক আছে? ওকে, করা হয়ে গেছে, করা হয়ে গেছে। তো এই বোরিং পার্টটা শেষ। আমরা এখন ভেক্টরের ডট গুণনের ইউটিলিটিগুলো দেখতে পারবো। এই পার্টটা বোরিং,
এই পার্টটা ছিল বোরিং। আমরা ডট গুণনের সংজ্ঞা জানছি এবং আমরা ডট গুণন থেকে ডট গুণন কেমনে বের করে সেটা দেখছি। আমরা এরপর হচ্ছে গিয়া ডট গুণফল দুটো ভেক্টর কেমনে লম্ব হয় এটা দেখছি এবং আমরা দুইটা আয়তএকক ভেক্টরের ডট গুণফল বের করা দেখছি। এখন আমরা এইটার অ্যাপ্লিকেশনসগুলো দেখব। তো চলো আমরা দু একটা অ্যাপ্লিকেশনস দেখি, ঠিক আছে? প্রথমে একটা সহজতম অঙ্ক, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধা হবে। যে দুইটা ভেক্টর দেওয়া আছে, যেটা দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ। আরেকটা দেওয়া আছে বি ভেক্টর, যেটা বলা আছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। এখন বলছে এদের ডট গুণফলের মান নির্ণয় করো। খুব সহজ, এদের ডট গুণফল মান বের করবো। এ ডট বি ইকুয়ালস টু কত এইটা নির্ণয় করতে বলছে। লেটস সে এইগুলো বলবে না কোন সময়, জাস্ট আমরা একটু আগে সূত্রটা দেখছি, অ্যাপ্লিকেশনসটা দেখব। তাহলে এ ডট বি, তাহলে কি করতে হবে? সহগগুলার গুণফল নিতে হবে। তাহলে এইখানে আছে 2 আর এখানে আছে 1, তাহলে 2 ইন্টু 1 এই সূত্র অনুযায়ী দেখো এই যে সহগগুলা নিব আনুষঙ্গিক, এদের গুণ করে যোগ করে দিতে হবে, দ্যাটস ইট। তাহলে এখানে 2 এখানে 1, তাহলে 2 ইন্টু 1 এই যে 2 ইন্টু 1 প্লাস এইখানে আছে 3 আর এখানে আছে 2, তাহলে এই দুটার গুণফল 3 ইন্টু 2 গেল এটা। দেন এইখানে আছে মাইনাস 1 আর এখানে আছে 1, তাহলে হবে মাইনাস 1 ইন্টু 1। তাহলে খেয়াল করে দেখো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 6, এটা হচ্ছে মাইনাস 1, গুণ করলে তাহলে আসবে 8 মাইনাস 1 মানে 7। এই যে সুই লাকি 7, তাই না? তো দেখো এখান থেকে এ ডট বি, আমরা এ ডট বি এর মানটা পেয়ে গেছি। তো এভাবে করে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তো এটা সহজ জিনিস, জাস্ট ফর্মুলা অ্যাপ্লিকেশন কীভাবে হয় সেটা আমরা দেখলাম। তো এবার আসো এই টপিক থেকে সব থেকে বেশিবার যে অঙ্কগুলো আসবে, যে অঙ্ক আসে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, দুটি ভেক্টর এর মধ্যবর্তী কোণ নির্ণয়, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। ডট গুণন ইউজ করে আমরা যে কোনো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারি, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা নির্ণয় করতে পারি। এবং এইটাই হচ্ছে গিয়ে সব থেকে বেশিবার কোশ্চেন আসছে বোর্ডে। কেন আসছে আমার হাসি পায়, এ বোর্ডে এগুলি আসে, সোজা জিনিস বহুবার আসে। সো এইটাই বোর্ডে অনেক আসে, সহজ জিনিসই বোর্ডে আসে। তো দেখো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এদের মাঝের কোণ আমরা নির্ণয় করতে চাই। তো ডট গুণফল দিয়ে আমরা এটা করে ফেলতে পারবো। দেখো এ ডট বি ইকুয়ালস টু আমরা জেনেছি এ বি কস থিটা, তাহলে আমরা এই থিটা বের করতে চাই। এটাই কি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ না? সূত্র থেকে আমরা জানি যে এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়া থিটা। ওকে ফাইন, তাহলে এই থিটা বের করতে চাই। সো বের করা কোয়াইট সিম্পল। দেখো এখান থেকে লিখতে পারবো কস থিটা ইকুয়ালস টু এ ডট বি ডিভাইডেড বাই এ বি। এই এ বি এই পাশে ভাগ করে দিছি। তো আমাদের লাগবে এই থিটা, তাহলে থিটা ইকুয়ালস টু লিখতে পারবো থিটা ইকুয়ালস টু কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। এই তো হয়ে গেল সহজ। এটাই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে, তাহলে কি করতে হবে? আমাদের প্রথমে ওই দুইটা ভেক্টরের ডট গুণফলের মান জানতে হবে, এইটা এখানে বসাবো, আর নিচে বসাইতে হবে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান। তাইলেই আমরা দুটো ভেক্টরের মাঝের কোণ নির্ণয় করতে পারবো। এখন আমরা এরকম একটি মাঝের কোণ নির্ণয় করব। লেটস সে একটা প্রবলেম দেওয়া থাকবে যেখানে আমরা এখন দুটো ভেক্টরের মাঝের কোণ নির্ণয় করব।
সিয়াম বলছে এই ক্লাসগুলো কোথায় রেকর্ড করা থাকে? আমি এর আগে ক্লাসেও বলছি, এখনও আবার একবার বলে দিচ্ছি, এই ক্লাসগুলো তুমি দুই জায়গায় ইউটিউবে পাবা, দুই জায়গাতে তুমি ইউটিউবে পেয়ে যাবা। এই ক্লাসগুলো তুমি দুটো জায়গায় ইউটিউবে পেয়ে যাবে। একটা হচ্ছে আর এম এইচ ইউটিউব চ্যানেলে, আর একটা হচ্ছে ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেলে। ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেলে, ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেলে গেলেও তুমি এটা পেয়ে যাবা। আমি একটু দেখায় দিই, একটু দেখায় দেওয়া বেটার হবে, একটু তোমাদেরকে দেখায় দেই। ইউটিউব 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 দেখায় দেই, পরে খুঁজে না পেলে তো আসলে আলটিমেটলি কি আর হলো, তাই না? যদি পরে যায় খুঁজেই না পাও তাইলে আর কেমনে পড়বা? ওকে, ফিজিক্স ম্যানিয়াক দেখো, এখানে আমার সব ভিডিওই পাবা, যে ফিজিক্স ম্যানিয়াক, ফিজিক্স ম্যানিয়াক, ফিজিক্স ম্যানিয়াকে গেলে এখানে তোমরা আমার সব ভিডিওই পেয়ে যাবা। দেখো অলরেডি এখানে ভেক্টরের প্লেলিস্টে যদি তুমি চলে যাও তাহলে দেখতে পারবা এই যে ভেক্টরের প্লেলিস্ট, এখানে অলরেডি 8টা যোগ করা আছে, এখানে অলরেডি 8টা হচ্ছে গিয়া ক্লাস যোগ করা আছে। হ্যাঁ, আজকে এই যে 10 নাম্বারটা হলে 9 থেকে 10 এখানে পেয়ে যাবা। ঠিক আছে, আমি বলে দিলাম যে এই ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেলে গেলে এখানে 8টা আছে, যে কোনো প্লেলিস্ট তুমি এখানে আমার পেয়ে যাবা। ঠিক আছে, শুধু যে এই ভেক্টরই পাবা তা না, আর-এম-এইচও কিন্তু পাবা। সো এইখানে যদি তুমি ফিজিক্স ম্যানিয়াকে চলে যাও, এখানে তুমি আরও অনেক প্লেলিস্ট পাবা, আমার তৈরি করাই প্লেলিস্ট অনেক কিছু পাবা। যারা বুদ্ধিমান তাদের জন্য ইশারাই যথেষ্ট, যারা বুদ্ধিমান তাদের জন্য ইশারাই যথেষ্ট। এখান থেকে বহুত প্লেলিস্ট তুমি পেয়ে যাবা, কইরা তুমি ভেক্টর ফিজিক্স নিয়ে শেষ করে রাখতে পারবা। এবং চ্যাট বা ট্রু, আমি বলে রাখি, আমি প্রচার বিমুখ, আমি খুব একটা প্রচারণা নিজের করি না। সো যেহেতু তোমরা বলছো প্রাসঙ্গিক আসছে আলোচনায়, সেজন্য বলে রাখতেছি, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু খুব বেশি সাবস্ক্রাইবার নাই। ঠিক আছে, সো তোমরা চাইলে আমার জন্য এই কাজটা করতে পারো, তোমার একটা সাবস্ক্রিপশন তোমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। তাও আমি বলবো তোমার জন্য কতখানি ইম্পর্ট্যান্ট আমি জানি না, আমার জন্য ইম্পর্ট্যান্ট হবে। তোমরা এটা সাবস্ক্রাইব করতে পারো। এইখানে আমি এই যে ইউটিউবে যত সাবস্ক্রাইবারই হোক, আমার কাছে মনে আছে 2022 সালে, 21-22 সালে আমি এটা শুরু করি। সো তখন আমি কিছু ভিডিও দেখি এবং খুব দ্রুততম টাইমে, আই থিঙ্ক খুব সব থেকে দ্রুততম টাইমে আমার 100 গ্রুপ মেম্বার এগুলো হয়ে যায়। এরপরে আমি আসলে ওই জিনিসটাকে ওইভাবে করে প্রচারণা করি নাই। তোমরা যারা 28 ব্যাচ আছো তাদের জন্য করব, তোমরা আজকে আমার ভেক্টর প্লেলিস্ট দেখতেছো, ভেক্টর ক্লাস করতেছো, এখন আসলে আমি কি করতেছি এটা তুমি বুঝতে পারবা না, সেটা তুমি বুঝতে পারবা তোমরাই যখন আসলে 4 থেকে 5 মাস চলে যাবে 28-এর, তখন তুমি মিলায় দেখবা যে নিয়াজ ভাই যেটা বলছো এটা সে কী কী করছে। সেই বছর তুমি দেখতে পারবো আমাকে অনেকভাবে। তো আমি বলে রাখলাম ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেল থাকতে হবে, ফেসবুক গ্রুপেও থাকবা। ফাইন, আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, তো আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা দেখেছি। তো এখন দুইটা ভেক্টর আছে, এদের মধ্যবর্তী কোণ নির্ণয়টা আমরা করব। 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটা একটা ভেক্টর। আরেকটা ভেক্টর দেওয়া আছে আই ক্যাপ জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এখন আমাদেরকে বলছে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। কোণ কত এটা বের করতে হবে, একদম সহজ অঙ্ক রডগুলোনের, সেটা আমরা এখন করব। ঠিক আছে, আচ্ছা, সূত্র আমরা জেনে ফেলেছি। সূত্রে কি কি লাগবে? হোয়ার ইজ মাই ক্যালকুলেটর? সূত্রে কি কি লাগবে দেখো, প্রথমে এই দুইটা ডট গুণফলের মান লাগবে, এরপরে লাগবে এ এর মান আর বি এর মান। তো চলো আমরা এই তিনটা জিনিস আগে বের করি। আগে এ এর মানটা নির্ণয় করি, এ ভেক্টরের মান। ভেক্টরের মান নির্ণয় করা আমরা দেখেছি, ভেক্টরের মান নির্ণয় করার জন্য যেটা করতে হবে, প্রত্যেকটা সহগের বর্গের যোগফলের বর্গমূল। তাহলে এই 2 এর বর্গ প্লাস 3-এর বর্গ মাইনাস 1 এটার বর্গ, এইটার বর্গমূল। তাহলে কত আসবে? এখান থেকে 4, এখান থেকে 9 হলো 13, আর এখান থেকে 1 14, √14। এইটার ভ্যালু √14, এটার ভ্যালু √14, 4 আর 9 13 আর 1 √14 গেল। এবার বি ভেক্টরের মান,
দেখো নিচে কিন্তু মান লাগতেছে, এই জন্য মান বের করে রাখবো। সো এই যে বি এর এখানে এক, এখানে এক, এখানে এক, দ্যাট মিনস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ওকে, তিনটারই সহগ এক, তাহলে আসলো √3। এ বি এর মান বের করে ফেলছি। এবার আমাদের দরকার এই দুইটা ভেক্টরের ডট গুণফল, তাই না? মধ্যবর্তী কোণ নির্ণয় করতে এগুলো লাগবে। তাহলে এ ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর। সো দুইটা ভেক্টর ডট গুণফল করতে কি হবে? আনুষঙ্গিক সহগগুলোর গুণফলের যোগফল। 2 এর সঙ্গে 1 গুণ হবে, মানে এখানে হবে 2। 3 এর সঙ্গে 1 গুণ হবে, মানে এখানে হবে 3। -1 এর সঙ্গে 1 গুণ হবে, মানে এখানে হবে -1। তাহলে এখান থেকে আসলো 4। তাহলে এই তিনটা জিনিসই আমরা বের করতে পারছি। তো এবার আমরা থিটা বের করব। এবার আমরা থিটা বের করব। থিটা বের করব, তাহলে থিটা ইকুয়ালস টু cos ইনভার্স এ ডট বি, cos ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি, ডিভাইডেড বাই এ বি। তাহলে এবার দেখো এ ডট বি, এ ডট বি এর মান তো আমি জানি 4, এ ডট বি এর মান 4। তাহলে থিটা ইকুয়ালস টু cos ইনভার্স, উপরে আসবে 4, নিচে হচ্ছে এ এবং বি এর মান। এ এর মান কত? এ এর মান √14 আর বি এর মান √3। তাহলে √14 √3, তাইলে এখান থেকে আনসারটা চলে আসবে। তাহলে এখান থেকে লেখা যাবে cos ইনভার্স 14 4 ডিভাইডেড বাই 14 ইন্টু √3, যেটা হচ্ছে 51.88 ডিগ্রি। তার মানে এই দুইটা ভেক্টরের মাঝের কোণ হচ্ছে 51.88 ডিগ্রি। ওকে, সো আই গেস সবাই এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কেমনে নির্ণয় করে পেরে যাবা। খুব সহজ জিনিস, কিন্তু কঠিন জিনিস কি? এটি তো কিছুই না, সহজ জিনিস, তাই না? তো আমরা ডট গুণনের মাধ্যমে এখন যে কোনো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো। এইটা হচ্ছে গিয়া নাম্বার 1 টপিক, যেটা দিয়ে প্রচুর অঙ্ক তোমাদের আসবে, মানে বই ভরা এই অঙ্ক। দুটা ভেক্টর দিয়ে বলবে মাঝের কোণ বের করো, চলতেই থাকবে সিলসিলা জারি रहेंगी, তাই না? সো এটা এরকমই হবে। তো গেল, এরপর আরেকটা নাম্বার 1 অঙ্ক। এই অঙ্কটাও মনে করো ভরপুর বইয়ে আছে। আমার করাইতে ভালো লাগে না এগুলা, কারণ হচ্ছে যে এগুলো কি করা, এগুলি তো সোজা, তাই না? কিন্তু সহজ বলে তো লাভ নাই, বইয়ের তো ভাস্ট অংশ জুড়ে এগুলো আছে, সেগুলো তো করাতে হবে। ফাইন। তো দেখো এরকম থাকবে, দুটো ভেক্টর থাকবে, এই যে দুটো ভেক্টর, এ একটা ভেক্টর 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর একটা থাকবে বি, থাকবে আই ক্যাপ প্লাস bj ক্যাপ প্লাস কে ক্যাপ। ভেক্টর দুটি লম্ব হলে বি ইকুয়ালস টু কত হবে? এ ভেক্টর এবং বি ভেক্টর, পরস্পর লম্ব হলে, পরস্পর লম্ব হলে বি ইকুয়ালস টু হোয়াট? বি এর ভ্যালু কত? এখানে বি এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে, এবং বলে দিচ্ছে এ এবং বি এই ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। তো পরস্পর লম্ব যদি হয়, এইখান থেকে আমরা জানি দুইটা ভেক্টর লম্ব হওয়ার মানে হচ্ছে তাদের ডট গুণফল 0 হবে। তার মানে এ ভেক্টরের সঙ্গে আমি যদি বি ভেক্টর ডট গুণ করি, এই গুণফলটা হবে 0। এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টর ডট গুণ করলে এই গুণফলটা 0 হবে, যেহেতু তারা লম্বতে। তাহলে এদের ডট গুণফলটা আমরা বের করব। সহগ নিব, এখানে 2 এখানে 1 গুণফল, তাহলে 2 ইন্টু 1 প্লাস এখানে 3 এখানে বি, দ্যাট মিনস 3 ইন্টু বি প্লাস এখানে -1 এখানে 1, মানে -1 ইন্টু 1, এইটাই তো ডট গুণফল, এটাই কত 0 হবে। তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3b, এটা হচ্ছে -1 ইকুয়াল 0। তো বাকি ক্যালকুলেশন সবাই বুঝে গেছি। এখান থেকে থাকবে 3b প্লাস 1 ইকুয়ালস টু 0। পরের লাইন এখান থেকে
তো দেখো এখান থেকে বি একবারে আমরা বের করতে পারবো। বি ইকুয়ালস টু -1/3, বি ইকুয়ালস টু -1/3, বি ইকুয়ালস টু -1/3, বি ইকুয়ালস টু -1/3। তাহলে এখানে 1/3 বসাও, তাহলেই হচ্ছে গিয়ে এই দুইটা ডেফিনেটলি লম্ব থাকবে। ঠিক আছে, ফাইন। আই থিঙ্ক এতটুকু আমরা সবাই বুঝে ফেলছি। ওকে, আচ্ছা, তো গেল এটা, তাই না? তো আমরা দুইটা ভেক্টরের ডট গুণফল কেমনে বের করে, ডট গুণফল থেকে আমরা বের করতে পারবো হচ্ছে গিয়া দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এবং আমরা এখান থেকে এটাও বের করতে পারবো, সেটা হচ্ছে গিয়া পরস্পর লম্ব হলে কিভাবে করে এগুলা বের করে। তো গেল এটা। আমি তোমাদেরকে এখন একটা কাজ দিব, এই কাজটা তোমরা সবাই বাড়ির কাজ হিসেবে রাখবা, এই কাজটা সবাই বাড়ির কাজ হিসেবে করবা। সেটা হচ্ছে একটা ভেক্টর দেওয়া আছে এ, আমরা নেক্সট ক্লাসে এইটা থেকেই শুরু করব, নেক্সট ক্লাসে এইটা থেকেই শুরু করব। এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ এবং এ জেড কে ক্যাপ একটা ভেক্টর দেওয়া আছে। অক্ষত্রয়ের সঙ্গে এ ভেক্টরের কোণগুলো নির্ণয় করো, অক্ষত্রয়ের সঙ্গে, অক্ষত্রয়, অক্ষত্রয়, অক্ষত্রয়ের সাথে, অক্ষত্রয়ের সাথে এ এর কোণ, এ এর কোণগুলো নির্ণয় করো, কোণগুলো নির্ণয় করো, কোণগুলো নির্ণয় করো, নির্ণয় করো। অক্ষত্রয়ের সঙ্গে কোণ বলতে কি বোঝায়? এক্স অক্ষের সঙ্গে এ ভেক্টর কত কোণ করছে, ওয়াই অক্ষের সঙ্গে কত, জেড অক্ষের সঙ্গে কত, মানে থিটা এক্স এক্স অক্ষের সঙ্গে কত কোণ করবে, থিটা ওয়াই জেড অক্ষের সঙ্গে এই ভেক্টরটা কত কোণ করবে, থিটা জেড জেড অক্ষের সঙ্গে কত কোণ করবে, ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ করবে, এক্স অক্ষের সঙ্গে কত কোণ করবে। এই তিনটা তোমাদেরকে বের করতে হবে। আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারি। কেন দিছি? ওই যে একটা ব্যাপার আছে না, আমি তোমাকে থিওরিটিক্যালি সারা জীবন মনে করো সাঁতার কাটা শিখাইলাম, হাত নাড়বা পা নাড়বা, আর্কিমিডিসের ল তুমি বেঁচে থাকবা, কিন্তু তুমি যদি পানিতে না নামো জিন্দেগিতে সাঁতার কাটতে পারবা না, এটা তো তোমরা জানো, তাই না? যে যতই তোমাকে রুল শিখাই, তোমাকে যদি পানিতে না ফেলি তুমি কখনো সাঁতার কাটা শিখবা না। তো ব্যাপারটা এরকমই, যে আমরা তো এই মধ্যবর্তী কোণ নির্ণয় করা শিখে গেছি। তো আমরা এখন এক্স অক্ষের সঙ্গে কত কোণ, ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ, জেড অক্ষের সঙ্গে কত কোণ, এটা বের করতে পারবোই। হিন্টস দিয়ে দিচ্ছি, বের করতে হলে কি করতে হবে, নেক্সট ক্লাস আমি করেও দিব, প্রথমেই এটা করব। এই একটা ভেক্টর তো আছে, এখন যখন এক্স অক্ষের সঙ্গে কোণ নির্ণয় করবা তখন এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর লাগবে, সেটাও তো আছে। এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর হচ্ছে আই ক্যাপ, আই ক্যাপের সঙ্গে এ ভেক্টরের ডট গুণ নিবা, তারপরে মধ্যবর্তী কোণ নির্ণয় করবা। মানে এ হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর হবে আই ক্যাপ, তারপরে এ বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় যেমনি আমরা করি এমনি করে ফেলবা। ওকে, ঠিক তেমন করে ওয়াই অক্ষের সঙ্গে কোণ নির্ণয় করার ক্ষেত্রে বি হবে জে ক্যাপ, জেড অক্ষের সঙ্গে কোণ নির্ণয় করার ক্ষেত্রে বি হবে সি কে ক্যাপ, এবং এভাবে করে মধ্যবর্তী কোণ নির্ণয় করবা। সো সূত্র আকারে বেরোবে, সূত্র আকারে বেরোবে, সবাই ওই তিনটা সূত্র ডিরাইভ করবা। করে আজকে থেকে আমি কথা দিলাম বাড়ির কাজ দেখা শুরু করে দিব। মানে বাড়ির কাজ কোথায় দেখবো আমি, বলো তো? বাড়ির কাজ তো আমি দেখি হচ্ছে গিয়ে কমেন্টে, তোমরা হচ্ছে কমেন্টে ইন আ সেন্স অফ তোমরা নোট পোস্ট করো ওখানে। আরএমএইচ যে গ্রুপটা আছে, আরএমএইচ এবং ফিজিক্স ম্যানিয়াক, দুইটা গ্রুপ, ফিজিক্স ম্যানিয়াকের গ্রুপ এবং আরএমএইচ গ্রুপ, এই দুই গ্রুপেই নোট করে নিয়াজ মুর্শেদ ফয়সাল মেনশন করে ক্লাস তোমার কেমন লাগছে সেটাও লিখবা, দ্যাটস আ ইন্সপিরেশন ফর মি, এবং ওইটার ছবি তুলে পোস্ট করবো, আমি কমেন্ট ব্যাক করবো ইচ অ্যান্ড এভরি অন। মানে আমি যখন ক্লাস নিচ্ছি তখন আরএমএইচ বলো ফিজিক্স মিনিয়ার গ্রুপ হলো সয়লাভ হয়ে যায় নোট পোস্টে, এমন একটা অবস্থা প্রেশার হয়ে যায় যে আমি আর পারতেছি না ভাই কমেন্ট করতে। সো ইউজুয়ালি এটা হয়। মাঝখানে ওয়ার্ল্ড কাপ গেছে, কমেন্টিং টমেন্টিং বাদ দিয়া সারাদিন ওয়ার্ল্ড কাপ খেলাই দেখছি, এটি করি নেই। এখন নাও আই কাম ব্যাক। সো বারবার বলতেছি এটা করতে হবে, ইউ উইল এনজয়, তুমি এনজয় করবে। এতদিন আর্জেন্টিনা খেলা এনজয় করছি, এখন তোমাদের নোট পোস্টিং এনজয় করব, এভাবেই পরিচয় হবে। ঠিক আছে? সো অনলাইন ক্লাস কমিউনিকেশনের সুযোগ নাই। একটা অফলাইন ক্লাস হলে টিচার থাকেন, স্টুডেন্টরা আসেন, আমি দেখতে পারি তোমাদের চোখগুলা, জোড়া জোড়া চোখ তাকায় আছে, দে ওয়ান্টস টু নো সামথিং, দ্যাটস অ্যামেজিং। বাট অনলাইনে তো সেই অপশনটা নেই। সো তারপরেও প্রত্যেকটা স্টুডেন্টকে আমি চিনি তাদের নামের মাধ্যমে, একটা নোট করে পোস্ট করে একটা কমেন্ট করি, আচ্ছা ঠিক আছে এটা সুন্দর, এরপর আরেকটা, আরেকটা,
এভাবে একটা একটা কেমন যেন একটা অনলাইন ভার্চুয়াল একটা মনে করো কানেকশন ক্রিয়েট হয়। দ্যাটস ইম্পর্ট্যান্ট। আমি যাদেরকে পড়াচ্ছি তাদের সঙ্গে আমার কোনো কমিউনিকেশনই নাই, ভালো ফিল দেয় না, কারণ ভয়ের একটা ফিল দেয়, কেমন যেন কিছু একটা ফাঁকা ফাঁকা লাগে, তাই না? প্লিজ বলেন ভাই, এসএসসি পড়া শুরু করতে হবে? হ্যাঁ, শুরু করতে হবে, অবশ্যই শুরু করতে হবে। এখন থেকেই এসএসসির পড়া, এইচএসসির পড়া শুরু করে দিতে হবে ভাই। ঠিক আছে? জিরো কেন হইছে আতিক শাহরিয়া? জিরো কেন হইছে মানে? এটা জিরো হইছে এটাই তো পড়াইছি আতিক শাহরিয়া, মাঝখানে এসে বললে এটা হবে যে? এই যে আমি যে তোমার প্রথমে এখানে 4 নম্বর স্যালারি বলে নিয়েছি, দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে ডট গুণফল জিরো কেন হয় এটা বলা তো আছে ক্লাসে, ওইটাই তো আমরা এখানে ইউজ করেছি। পুরো ক্লাসটা দেখতে হবে। এই কনফিডেন্সগুলোকে বলা হয় সুপার কনফিডেন্স। ওই যে সুপার মডেল আছে না, সুপার কনফিডেন্স। ক্লাসের শুরু থেকে থাকবে না, ক্লাসের আগেরগুলো দেখবে না, শুরু থেকেও থাকবে না, মাঝখানে একটা জিনিস না বুঝলে ভাই এটা কেন হয় বলেন তো, ওইটা বলে বলে তো ক্লাসে এই পর্যন্ত আসা, তাই না? আচ্ছা, ওকে, ফাইন। So take care, love you, bye, I love you, bye, 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 bye.